স্বাস্থ্য রক্ষক। স্বাস্থ্য রক্ষক মানে কি? যে স্বাস্থ্য রক্ষা করতে জানে সেই তো স্বাস্থ্য রক্ষক। এখানে তাই বলা হয়েছে, হি ইজ লাইকওয়াইজ এ প্রিজার্ভার অফ হেলথ। প্রিজার্ভার অফ হেলথ, স্বাস্থ্য রক্ষক। ইফ হি নোজ দ্য থিংস দ্যাট ড্রেনেজ হেলথ এন্ড কজেস ডিজিজ, যদি সে জানে কোন জিনিসগুলো স্বাস্থ্যকে ড্রেনেজ করে ফেলে, নষ্ট করে ফেলে এবং রোগের উৎপত্তি ঘটায়, এবং কি করে সেখান থেকে দূরে থাকা যায়, তাইলে সেই হবে স্বাস্থ্য রক্ষক। ডিএক্সএল এর প্রত্যেকটা মেম্বারকে এই কথাই শেখানো হয়, তুমি কিভাবে তোমার স্বাস্থ্যকে রক্ষা করতে পারবা। স্বাস্থ্যকে রক্ষা করতে গেলে কতগুলো জিনিস দরকার সেটা জানা আছে। এগুলো একটা হচ্ছে তাকে ফিজিক্যাল হেলথ ঠিক করতে হবে, মেন্টাল হেলথ ঠিক করতে হবে, ইকোনমিক্যাল হেলথ, এটা সোশ্যাল হেলথ ঠিক করতে হবে। তিনটা জিনিসই ডিএক্সএল শেখা যায় এই ডায়াস থেকে, এই মঞ্চ থেকে, এই ঘর থেকে। Yes. ইয়েস অর নট? Yes. এখন বলি যে ডিজিজ কাকে বলে। ডিজিজ দেখেন, ডিজ ইজ, ইজি মানে আরাম, মানে আরামের অভাব। অসুখ বলি না আমরা, সুখের অভাব, অসুখ। যখন সুখের কমতি হয় তখনই তাকে আমরা অসুখ বলি। আর ডিজ ইজ, ইজির থেকে যখন ডিজ হয় মানে ইজিটা থাকি না, আনইজি হয়ে যায়, তখনই ডিজিজ বলি। তাহলে ডিজিজ বলতে এটাই বোঝায় যে হচ্ছে শরীরের কোনো অংশের নরমাল ফাংশন ইম্পেয়ার হয়েছে। আমার হাতটা এরকম উঠাইতে পারি না, ডাক্তার ব্যথা লাগে, এরকম করতে পারি না, আসলে এরকম করা পারি না, তার মানে এখানে একটা ডিসেবিলিটি আসছে, এটাই অসুখ। কোনো একটা অর্গান অথবা কোনো অংশের কোনো নরমাল আচরণ নাই এবং কিছু সিমটম প্রকাশ করছে, উফ করে চিৎকার করে উঠছে, ডাক্তার সাহেব এখন কেমন যেন একটা জিলিক দিয়ে ওঠে, এইগুলাই হচ্ছে অসুখ। এই কথাই বলা হয়েছে কন্ডিশন অফ লিভিং বডি অর one of its parts that impair the normal functioning and is typically manifested by distinguishing signs and symptoms. কিছু লক্ষণ প্রকাশ করে, এটাকে আমরা অসুখ বলি। আর এই অসুখের জন্য যে দায়ী, এইটা হচ্ছে আমরা গোড়া, রুট কজ খুঁজে বের করি। রুট কজ বুঝছেন? মূল কারণ, মূল কারণ খুঁজে বের করি। মূল কারণ, মূল কারণ বুঝেছেন? Yes. মেইন কারণ, অরিজিনাল কারণ। যেমন সাপোজ আমার বডিতে এইরকম প্রায় 37 ট্রিলিয়ন ডিফারেন্ট টাইপস অফ সেল আছে। 37 ডিফারেন্ট টাইপস এর সেল আছে। কি কি টাইপস হতে পারে? কোনটা শক্ত, কোনটা নরম, কোনটা সেমি সলিড, আছে না এরকম? Yes. হাড় শক্ত না? Yes. রক্ত, রক্তের মধ্যে সেল আছে না? Yes. ওটা নরম, ওয়াটারি হচ্ছে। তাহলে এরকম বিভিন্ন টাইপের সেল দিয়ে আমাদের এই শরীরটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন যে এই বিল্ডিংটা অনেক পুরাতন বিল্ডিং। আপনাদের এইদিকে নারায়ণগঞ্জের কেউ আছেন? এইদিকে সোনারগাঁ গেছেন কেউ? পানামনগরীতে গেছেন? ওখানে যে অনেক পুরাতন বিল্ডিং গুলো, ইট গুলো কেমন হয়ে গেছে না? যদি সবচাইতে বার্জারের ভালো রং নিয়ে ওখানে লাগান, থাকবে না? থাকবে না, কারণ ওর ইট গুলাই নষ্ট হয়ে গেছে। এই বিল্ডিং এর স্ট্রাকচার হচ্ছে ইট না? যদি ইট নষ্ট হয়ে যায় তাহলে এই রং দিলে থাকবে না। আমার বডির স্ট্রাকচার হচ্ছে, ইউনিট হচ্ছে সেল। যদি সেল গুলো অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ভালো জামা কাপড় পরলে কি ভালো দেখা যাবে? না। ভালো দেখা যাবে বলেন? তাহলে যদি এইটা অসুস্থ হয়, এই সেল অসুস্থ হয়, তাইলে আমরা অসুস্থ। ইয়েস অর নট? যদি সেল অসুস্থ হয় আমরা অসুস্থ, যদি সেল সুস্থ হয় তাইলে আমরা সুস্থ। তাহলে এখন কোশ্চেন যে এই সেলগুলা কি করে অসুস্থ হয় অথবা আমরা কি করে অসুস্থ হই? তাইলে তো আমরা গোড়ার কজটা জেনে ফেললাম। রুট কজ জানলে ট্রিটমেন্ট করা সহজ, যদি কজ না জানি আন্দাজে হাতুড়ে ডাক্তারের মতো কাজ করতে হবে নাকি? আমরা করোনার সময় করছি না, ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক দিয়েছি, বলছে করোনা যতটা ক্ষতি করছে অ্যান্টিবায়োটিক তার চেয়ে বেশি ক্ষতি করে গেছে। করছে না? করছে না? এখন খালি গা চুলকায়, এইটা হয় ওইটা হয়, আছে না এরকম? সারা দেশে মহামারীর মতো স্কিন ডিজিজ চলে আসছে, বলছে এটা করোনার সাইড ইফেক্ট। ওই সময় যে ওষুধগুলো দিছিল, টিকা দিছিল, তার অ্যাডভার্স ইফেক্ট আমরা ভুগতেছি, আরো মিনিমাম 10-20 বছর ভুগবো। প্রিডিক্স আমরা ধারণা করছি। তাইলে এই সেলগুলো যখন অসুস্থ হয় তা আমরা তখন অসুস্থ হই, আর সেলগুলো যখন সুস্থ হয়ে যায় তখন আমরা সুস্থ হয়ে যাই। ওকে, এখন কোশ্চেন
why the cell become ill and we are unhealthy. এখন আরো রুট কোশ্চেন খুঁজে বের করি যে এই সেলগুলো কেন অসুস্থ হয়। সেলগুলো অসুস্থ বলে আমরা অসুস্থ, কিন্তু সেল অসুস্থ হয় কি এটা জানলে তো আমরা সেইটা দূর করতে পারি, তাই তো? Yes. Yes. সেলগুলো অসুস্থ হওয়ার জন্য যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে বিষ। বিষ বুঝেন? বিষ, টক্সিন, বিষ। আছেন না বয়স্ক লোকরা আগেকার দিনে বিষ বলতে ইন্ডিন বুঝাইতো, ইন্ডিন গ্রামের খেতে টেতে দিত, আবার কি করতো ওই ক্ষেতের লাল পতাকা লাগাই দিত। এখন এগুলো করে না, এখন তো প্রতিদিনই বিষ দেয়, তাই তো? সকাল বিকাল দেয়। ওই এলাকায় কি করতো ক্ষেতের মধ্যে লাল ফ্ল্যাগ যা লাগাই দিত, যেখান দিয়ে কোনো গরু ছাগল গেলে কিন্তু গরু মারা পড়বে, কারণ এখানে বিষ দেওয়া আছে। কেউ ওই ক্ষেতের ধারে পাশেও যেতই না আগেকার দিন। আজ থেকে যদি 50 বছর আগেকার কথা চিন্তা করি তাহলে এইরকম কাহিনী আছে। 70-এর পরে 70 থেকে 80-র মধ্যে এই বিষগুলোকে এত মানুষ ভয় পেত। আমার কথা বোঝা গেছে? Yes. বিষ তখন কিনতো না, সরকার ফ্রি দিত। সরকার ফ্রি দিত, তাও জনগণ নিত না, কারণ এটা বিষ। সরকার ফ্রি দিত, জনগণ নিত না, বলতো এটা বিষ। আবার বিষ দিলেও সেটা কি করতো, ওই যে বললাম লাল ফ্ল্যাগ উড়াই দিত ওই মাঠে, যেই মাঠে বিষ দেওয়া হয়েছে, কারো গরু ছাগল যেন ওখানে না যায়, মানুষ তো দূরের কথা। তাহলে এই বিষ, এখন এই বিষ আমার ছেলে কিভাবে নষ্ট করে? কোশ্চেন তো আসতে পারে যে বিষ তো স্যার ঠিক আছে জানলাম বিষ, কিন্তু এই বিষটা আমাদেরকে কি ক্ষতি করে, কিভাবে ক্ষতি করে? বলছে এই বিষের সম্পর্কে যদি আমি আপনাদেরকে জানাইতে চাই, আমি ভালো করে জানাই। একটা হচ্ছে এক্সোটক্সিন এন্ড এন্ডোটক্সিন। এক্সো এন্ড এন্ডো। আচ্ছা, একজন মনীষী বলেছেন এরকম, আমাদের যা প্রয়োজন তার অতিরিক্তই হচ্ছে বিষ। যেটা খুব দরকারি জিনিস, এই দরকারি জিনিসের অতিরিক্ত যদি হয়ে যায় তাইলে সেটা হবে বিষ। আমি কি বুঝাইতে পারছি? Yes. অনেক টাকা পয়সা হয়েছে আমার, এখন আমার এই টাকা পয়সাই আমার সমস্যার কারণ হয়েছে। সকালে একবার দুদকের লোক আসে, বিকালে একবার ট্যাক্সের লোক আসে না? Yes. খোঁজ নেয় না? Yes. এই ঘটনা কি, এই টাকা পয়সা কেমনে পাইলো? যদি আমার বেশি হয়, আমার প্রয়োজনের অতিরিক্ত হয়েছে, সেইটাই বিষ। এটা বাইরে যেমন আমি বাইরের উদাহরণ দিলাম, ভিতরেও তাই। কোলেস্টেরল খুবই দরকারি জিনিস, কিন্তু কোলেস্টেরল দরকারি জিনিস মানে কোলেস্টেরল তো স্যার খারাপই জিনিস না। কোলেস্টেরল যদি কমে যায় তাহলে আপনার শরীরের ইমিউনিটি কমে যাবে, কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটাকে রাখতে হবে অপটিমাম, যা দরকার ততটুকু রাখতে হবে। তাহলে প্রয়োজনের অতিরিক্ত জিনিসই হচ্ছে বিষ। আমার কথা বোঝা গেছে? Yes. এখন এই বিষটা আমরা দুই ভাগে ভাগ করি। এই যে টক্সিনটা, এই টক্সিনটা আমরা প্রথমে দুই ভাবে তৈরি করি। একটা হচ্ছে এক্সো আর একটা হচ্ছে এন্ডো। এক্সো মানে বাইরের থেকে যে টক্সিনটা ভিতরে আসে, বাইরের থেকে যে টক্সিনটা আমার শরীরের মধ্যে ঢুকে তার নাম হচ্ছে এক্সো। এক্সো মানে বাইরের, আর এন্ডো হচ্ছে ভিতরের, শরীরের ভিতরে তৈরি হয়। শরীরের ভিতরে তৈরি হয় না, শরীরটা একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে যখন কোনো প্রোডাকশন যায় কিছু ওয়াস্ট প্রোডাক্ট তৈরি হয় না? Yes. আমরা যখন কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেটের কিছু ওয়াস্ট প্রোডাক্ট হয়। যখন আমরা প্রোটিন খাই, প্রোটিন যখন ডাইজেশন হয়, মেটাবলিজম হয়, তখন কিছু ওয়াস্ট প্রোডাক্ট তৈরি হয়। ইউরিয়া গঠিত বজ্র পদার্থ আমাদের শরীর থেকে ইউরিনের সাথে চলে যায়। এই যে ওয়াস্ট প্রোডাক্ট যখন আমাদের তৈরি হয়, এই ওয়াস্ট প্রোডাক্ট যদি আমরা বের করতে না পারি একটা লেভেল সহনীয় মাত্রায়, সেক্ষেত্রে কি আমরা যা খাইছি সেখান থেকে যখন প্রোটিন মেটাবলিজম হয়েছে তখন ক্রিয়েটিন তৈরি হয়েছে। এই ক্রিয়েটিনটা কিডনি সাকশন করে বের করে দেয়, কিন্তু আমার শরীর আর বের করতে পারতেছে না। তাহলে কি ক্রিয়েটিন বেড়ে গেল। দিস ইজ দ্য টক্সিন সাবস্টেন্স। এটা হচ্ছে বিষ। আমি বুঝতে পেরেছি, এটা হচ্ছে বিষ। তাইলে একটা হচ্ছে শরীরের ভিতরে তৈরি হয়, আর একটা হচ্ছে বাহির থেকে ঢুকে। আমি এই বাহির থেকে ঢোকা নিয়ে কথা বলছি, যে বাহির থেকে ঢুকে আমরা ইচ্ছা করে সবচেয়ে বেশি টাকা খরচ করে প্রতিদিন এই বিষ কিনে খাই না? Yes. বুঝে বলছি না বুঝে বলছি? বুঝে বলছি। বুঝে বলছেন যে কিভাবে খাই? খাবারের মধ্যে গতকালকে যে কোনো
হবে। ওরা কি 15 দিন ওয়েট করেছে? না। কালকে স্প্রে করলো, আজকে নিয়ে আসলো টাটকা বিষ। পোকামাকড় ভয়েই বসে নাই ওখানে, বসছিল যারা তারা মরে গেছে। এখন বাকি থাকলো কি আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা খাওয়া শুরু করলাম। কারণ ওই বিষটার চোখে দেখা যাচ্ছে না, দেখা যায় না। ওর টাটকাটা দেখা যাচ্ছে যে ফ্রেশ সবজিটা খুবই টাটকা। নরমাল একটু একটু ইয়ে হয়েছিল, পোকা টোকা লাগছিল, সেটার দাম যদি 20 টাকা হয়, ওটার দাম হচ্ছে 50 টাকা। আমরা 50 টাকারটা নিতে রাজি না? Yes. তাইলে বেশি বিষ বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। Yes. এবং সাধারণ মানুষের মধ্যে ভয় পেতে না পেতে এরকম হয়েছে, তারা কি বলে, যখন আমরা আমাদের গ্রামে যখন যা পরিচিত যেসব লোকজনের সবজির আবাদ করে তাদেরকে জিজ্ঞেস করছি যে চাচা এটার বীজটা কবে দিয়েছেন, তখন উনি একটু ব্যঙ্গাত্মক করে বলে যে আপনারা ডাক্তার হয়েই সমস্যা, আমরা তো এইটা প্রতিদিন খাচ্ছি, আমাদের তো কোনো সমস্যা হয় না। আর আগুন আর পানির কাছে এগুলো কিছু থাকে? বলে। এখন উনি তো লিটারেট না এই বিষয়ে, উনি জানেন না যে এই বিষ কি দিয়ে তৈরি। বিষটা হচ্ছে হেভি মেটাল দিয়ে তৈরি, ওর মধ্যে লেড আছে, ক্রোমিয়াম আছে, হেভি মেটাল। এই মেটালকে সারাদিন আগুনে পুরালে ও মেটালই থাকবে। লোহাকে যদি পুরান, লোহা কি চেঞ্জ অন্য কিছু হয়ে যাবে? No. লোহাই থাকবে, সীসাই থাকবে, ক্রোমিয়ামই থাকবে। তাইলে ওই বিষ যদি ও সারাদিন ধরে জ্বালায়, ও ওইটাই থাকবে। তাইলে এই বিষটা কি হলো, আমি খেয়ে ফেললাম। খেয়ে ফেললে হয় কি, এইগুলা আমার শরীরের বিভিন্ন অর্গান রিসিভ করা শুরু করে, ধরে রাখে, যেগুলো বের করতে পারে না। থাইরয়েড গ্ল্যান্ড ধরে রাখে, ফার্স্ট গ্ল্যান্ড থাইরয়েড। আপনি দেখেন এখন থাইরয়েডের মহামারী চলছে, যদি কেউ থাইরয়েডের পেশেন্ট থাকেন, থাইরয়েডের হাসপাতালগুলোতে যেয়ে দেখেন কি পরিমাণ সিরিয়াল, নীরব মহামারী চলতেছে থাইরয়েডের। ছোটরাও অ্যাটাক, বড়রাও অ্যাটাক, মহিলারাও অ্যাটাক, পুরুষরাও অ্যাটাক, তবে মহিলারা বেশি অ্যাটাক হচ্ছে। থাইরয়েডের সমস্যা, থাইরয়েডের সমস্যা আগেকার দিনেও থাইরয়েডের সমস্যা ছিল, আজ থেকে 50 বছর আগেও থাইরয়েড ছিল। তখন হয়তো ঘ্যাগ হইতো, বুঝেন, ঘ্যাগ হইতো। ঘ্যাগ কোথায় হইতো? জামালপুর, রংপুর এই এলাকার লোকজনের এইটা আয়োডিনের অভাবে হইতো। বাট এখন হচ্ছে থাইরয়েড টক্সিসিটির কারণে এর ফাংশনাল ডিরেজমেন্ট হচ্ছে, এর হরমোনাল যে এটা কারো হাইপো অথবা হাইপার থাইরয়েডিজম হচ্ছে। এটার কারণে কি হচ্ছে, মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে। অস্থিরতা বুঝেন, মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে। এই যে ফ্যামিলিতে বনিবনা হচ্ছে না, মেনে নেওয়ার টেন্ডেন্সি কমে গেছে, কারণ তারা হাইপার। আমার কথা বুঝতে পেরেছেন? Yes. কিন্তু আমরা জানি না, বাচ্চা কথা শুনতেছে না, বাচ্চা তো হাইপার থাইরয়েডিজমে ভুগতেছে, কিন্তু আমরা তাকে পিটাচ্ছি, ধরতেছি, মারতেছি, কোনো লাভ হইতেছে না। তার ট্রিটমেন্ট দরকার। আমার কথা বোঝা গেছে? Yes. তাইলে এই টক্সিনটা কি কোথায় কোথায় প্রথম জমে? আমি থাইরয়েড গ্ল্যান্ডের কথা বললাম, তারপরে হচ্ছে লাংসের মধ্যে জমে, স্টোমাকের মধ্যে জমে, লিভারের মধ্যে জমে, কিডনির মধ্যে জমে। এই অর্গানগুলো আমাদের ভাইটাল অর্গান, ইভেন ব্রেনের মধ্যেও জমে। বলছে ব্রেনে যাবে কি করে? বলছে ব্রেনে যায় তখন যখন রক্তে মিশে, রক্ত ব্রেনে যায় না, Yes. যখন ডাইজেশন এন্ড অ্যাসিমিলেশন হয়, হেভি মেটালগুলো রক্তের মাধ্যমে ব্রেনে পৌঁছে যায়, ডিস্টাল অর্গানগুলোতে পৌঁছে যায়। ক্লিয়ার হয়েছেন এখন? Yes. এই বিষগুলো যখন যাবে, পোকামাকড় তো ইনস্ট্যান্ট মারা গেছে, আমরা তো ইনস্ট্যান্ট মারা যাই না। প্রবলেমটা এইখানে, আমি খাইলাম তো কিছু হয়নি, কিছুদিন পরে দেখা গেল কিডনি ড্যামেজ নিয়ে হাসপাতালে ঘুরতেছে, তখন সে এইটার সাথে আর ওইটা মিলায় না যে আমার ওখান থেকে এইটা আসছে, কারণ এটা তো অনেক আগেকার কাহিনী। আমার কথা বুঝতে পেরেছেন? Yes. আজ থেকে 50 বছর আগে আপনি শুনছেন যে কারো কিডনি ড্যামেজ হয়েছে, ডায়ালাইসিস লাগতো? না। কিডনির ডাক্তারই ছিল না, দরকারও হইতো না, ছিল না। আপনি যদি এটাকে আরো প্রুভ করার জন্য আপনি আরো 30 বছর 35 বছর আগেকার যদি আমাদের মেডিসিনের বইগুলো দেখি, তাহলে এই টার্মিনোলজি গুলোই নাই, এই টার্মগুলোই নাই, মানে বইতেই তখন ছিল না, এখন আসছে বইতে। তার মানে এখন ডিজিজ আসছে বলে বইতে আসছে। আগের বই চিকন বই ছিল, এখন মোটা বই হয়েছে, কারণ ডিজিজ কন্ডিশন বেড়ে গেছে। এখন বইগুলো আমাদের লেখা না, ওয়েস্টার্ন কান্ট্রির, ইউরোপের লেখা বইগুলোই আমরা পড়ি। আমি ওই বইয়ের কথাই বলছি। যখন রোগের সাথে সাথে রোগ বাড়ছে, আর তার সাথে সাথে এর ম্যানেজমেন্ট গুলোও বাড়ছে। তাইলে এই টক্সিন গুলো আমরা কিভাবে ঢুকে? খাবারের মাধ্যমে ঢুকে। আচ্ছা, তারপরে দেখেন, যদি এরকম কোনো কাহিনী হয়,
এয়ার পলিউশন বুঝেন? Yes. Yes. আমাদের ঢাকা শহরে এরকম কিছু আছে? Yes. Yes. বিশ্বের সবচেয়ে বেশি আছে। এখন হচ্ছে এই ধরনের বাতাস নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়তই চলাফেরা করছি, তাই না? কোন সময় নাকে রুমাল দিচ্ছি, কোন সময় এমনি দৌড়ায় পার হচ্ছি। হ্যাঁ, যদি এইটা করি তাহলে কি হচ্ছে, আমাদের লাংস অসুস্থ হয়ে যাচ্ছে। এর মধ্যে কার্বন মনোক্সাইড আছে এবং আরো খারাপ খারাপ কিছু গ্যাসিয়াস জিনিস আছে যেটা আমরা নিচ্ছি, আমাদের নেওয়ার কথা ছিল না। এইগুলো আমাদের কি লাংস ক্যান্সার ঘটানোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এজন্য ইবনে সিনার নাম শুনছেন? Yes. তিনি বলছেন যে মানুষ যদি এই বাতাস এড়ায় চলতে পারতো আরো 1000 বছর পরমায়ু পেত। মানুষ যদি এই দূষিত বাতাস এড়ায় চলতে পারতো আরো 1000 বছর পরমায়ু পেত। হয়তো 1000 না পেলেও কিছুদিন তো বেশি পেতাম, Yes. পেতাম না? পেতাম। তাইলে এরপরে দেখেন ওয়াটার পলিউশন আছে না আমাদের আশেপাশে? Yes. আমরা এই নদীর মাছ যদি খাই, আগে বলে মাছ তো আগের মতো মজা লাগে না, টেস্ট লাগে না, বলেন না আপনারা? Yes. যারা বয়স্ক Yes. লোক আছে তারা এই কথা বলে যে আগের মতো মাছগুলো আর মজা পায় না। এই রকম পানিতে যদি মাছ পাওয়া যায়, ওই মাছ কি মজা লাগবে? No. আর যে পরিমাণ বিষ খেতে দেয়া হচ্ছে, ওগুলো বৃষ্টির মাধ্যমে নদীতে যাচ্ছে, ওই পানিতে যখন ওই মাছ থাকছে, ও বিষগুলো মাছ খাচ্ছে না? মাছের মধ্যে বিষগুলো থাকছে না? আমরা আবার খাচ্ছি, আলটিমেটলি এই খাবার দাবারের মধ্যেও বিষ পাচ্ছি, ফ্রেশ পাচ্ছি না। তারপরে দেখেন এই যে স্প্রে করলো, ও এখন স্প্রে করছে, বিকালে নিয়ে যাবে বাজারে, না একদম টাটকা বিষ আমাদেরকে উপহার দিবে। আর এর কারণে আমাদের ইমব্যালেন্স হবে, আর ইমব্যালেন্স হওয়ার কারণে একসময় আমরা অসুস্থ হয়ে পড়ব। তাইলে গতদিনে আমরা এই কথাগুলো বলছিলাম, আজকেও আমি বলছি। দেখেন অসুস্থতার এই ইমব্যালেন্সের আরো কিছু কারণ আছে। একটা কারণ হচ্ছে স্ট্রেস। স্ট্রেস বুঝেন? Yes. প্রেসার, চাপ, স্ট্রেস। স্ট্রেস, ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন বুঝেন? Yes. Yes. নিউট্রিশনের উল্টা হচ্ছে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশন বলতে যা আমাদের প্রপারলি দরকার ছিল এইটার বাইরে যখন যাব সেটা হচ্ছে ম্যালনিউট্রিশন। এখন আমাদের ডিমান্ড হচ্ছে বাচ্চা পেট ভরে খেলেই আমরা খুশি, নাকি? Yes. Yes. কি খেলো এটা দেখার দরকার নাই। এখন তাকে আমাদের খাবার দিতে হবে আইডিয়াল খাবার, আদর্শ খাবার। আদর্শ খাবারের উপাদান কয়টা? বলছে এগুলো তো আগে পড়ছি, এখন এগুলো মনে রাখছি নাকি স্যার? আদর্শ খাবারের উপাদান কয়টা? 6টা। গুড, ভেরি গুড। আদর্শ খাবারের উপাদান হচ্ছে 6টা। 6টা। এখন মেইন উপাদান ছিল 1 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, 2 নম্বর প্রোটিন, 3 নম্বর ফ্যাট, তাই তো? এই 3টা হচ্ছে। আর একটা হচ্ছে 4 নম্বর হচ্ছে ওয়াটার। এইটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো, ম্যাক্রো মানে পরিমাণে আমরা বেশি খাই, বেশি দরকার। আর 5 নম্বর হচ্ছে ভিটামিন, 6 নম্বর হচ্ছে মিনারেল, 7 নম্বর হচ্ছে বলছে। এই পর্যন্ত যারা বলছেন 6 নম্বর তারা ঠিক আছেন। আমি আবার 1 নম্বর যোগ করলাম, কারণ এখনকার বই খুলে দেখবেন এখন হচ্ছে 7 নাম্বার আছে। এটা হচ্ছে আজ থেকে 20-30 বছর আগে পর্যন্ত 6 নাম্বারই ওকে ছিল, কারণ তখন কম্পিউটারাইজ চাল ছিল না। চাল ছিল না। এখন সব চাল কি হয়, কম্পিউটারাইজে পলিশ করা। ময়দা কি হয়, আর উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ময়দা তৈরি করা। আর খোসা কিনতে গেলে বেশি দাম দিয়ে কিনতে হবে। ফুল গ্রেইন হুইট যেটা, সেটার দাম বেশি না? Yes. ব্রাউন ব্রেড যেটা, ওটার দাম বেশি না? Yes. খোসা আছে, খোসাকে সরাই নিয়ে তারপরে এটা করে। এই খোসার মধ্যে আছে ফাইবার। প্রত্যেকটা খাবারের মধ্যে 10% যদি ফাইবার না থাকে সেটা আইডিয়াল খাবার হবে না। তাহলে এটা জরুরি জিনিস না? Yes. মাস্ট বি দরকার। আগে এমনিই থাকতো, কারণ আমরা চাল খেতাম নরমাল মিলের অথবা ঢেকি ছাটা, যেটার মধ্যে পুরা ফাইবার থাকতো।
নরমাল মিলেও থাকে, কিন্তু নরমাল মিল থেকে ওরা আবার পলিশ করার সময় চাউলের ফাইবার পুরাটা নিয়ে নেয় ওখান থেকে উপরে। আমার কথা বুঝতে পেরেছেন? তাইলে ফাইবারটা আমার এখন এক্সট্রা কিনে খেতে হচ্ছে এই ফাইবারটা। এই ম্যাক্রো যে খাবারগুলো আছে, আদর্শ খাবারের উপাদান হচ্ছে এই খাবারে থাকতে হবে 300 থেকে 400 গ্রাম, আর প্রোটিন থাকতে হবে 100 থেকে 150 গ্রাম, ফ্যাট থাকতে হবে 10 থেকে 13 গ্রাম পার ডে। প্রতিদিনই আমার এই খাবারটুক থাকা দরকার। আর ওয়াটার, ডাক্তার বলছে বেশি বেশি করে পানি খাবেন, কিন্তু কতটুকু বেশি খাবেন এটা কি বলছে? না হ্যাঁ, না, বেশি বেশি তো একটা লিমিট আছে, লিমিট থাকা উচিত না? Yes. আমার গাড়িতে রেডিয়েটরের মধ্যে পানি দেই, ওর একটা লিমিট আছে না? Yes. বেশি বেশি দিলে কি থাকবে? No. তাহলে আমার শরীরের মধ্যে কতটুকু পানি দরকার আজকে জানবেন। একজন সুস্থ মানুষ যার ওজন 70 কেজি, তার সারাদিনের দরকার হচ্ছে 2300 ml পানি দরকার। 2300 ml, 2300 ml বলতে 2 লিটার 300 গ্রাম। ml, মিলিলিটার, তাই তো? এখন কাহিনী হচ্ছে, এখন একজন ডাক্তার যদি একজন কিডনি রোগীকে বলছে সারাদিনে 1/2 লিটার পানি খাবেন, বলে না আপনাদের পরিচিত কোনো রোগী থাকলে দেখবেন যে 1/2 লিটার Yes. পানি খেতে বলছে, ওই রোগীটা বাঁচবে না মরবে? মরবে। মরবে। কারণ 700 ml 700 ml মানে 1/2 লিটারের একটু বেশি। এই 700 ml ওয়াটার হচ্ছে ইনসেন্সিবল লস অফ ওয়াটার। এটা আজকেই পরীক্ষা করতে পারেন। ইনসেন্সিবল লস অফ ওয়াটার মানে আমরা বুঝি না, কিন্তু শরীর থেকে পানি চলে যায় সারাদিনে 700 ml বাষ্প হয়ে যায়। যদি পরীক্ষা করতে চান, একটা পলিথিনের ব্যাগ নিয়ে এসে হাতটা ঢুকা একটু বেঁধে রাখেন, একটু পরে দেখবেন পলিথিনের ব্যাগটা ভিজে গেছে। এই যে বাতাসে উড়িয়ে যাচ্ছিল, ওটা কিন্তু পলিথিনের গায়ে জমে যাবে। তাহলে সারা শরীর যদি আটকায় রাখি, তাহলে কি পরিমাণ পানি বের হবে? অনেক। এই 700 ml পানিটা প্রতিদিনে যায়। এখন ওই কিডনির ডাক্তার ওরকে দিছে 500 ml পানি খাওয়া। 200 ml কোত্থেকে আসবে? 200 ml কোত্থেকে আসবে? প্রতিদিনই সেলগুলো কুইজ করবে, ও অসুস্থ হয়েই যাবে, ভালো থাকবে না। তাহলে ওর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। আপনাদেরকে বলি, যারা কিডনির পেশেন্ট আছেন তাদের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে যতটুকু প্রস্রাব হয় তার সাথে 1 লিটার যোগ করবেন। 1 লিটার পানি তো সে খাবেই, সাথে কতটুকু প্রস্রাব হয়। যদি 1/2 লিটার প্রস্রাব হয় সারাদিনে, তাহলে ও খাবে 1.5 লিটার। যদি 1 লিটার প্রস্রাব হয় তাহলে খাবো 2 লিটার। যদি 1.5 লিটার প্রস্রাব হয় তাহলে খাবে 2.5 লিটার। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কিন্তু আমাদের ডাক্তাররা কিন্তু রোগীদের সাথে এই সব নিয়ে বেশি কথা বলতে চায় না। লিখে দিছে, একটা সিল লাগাই দিছে, 500 ml পানি খাবেন। ওর তো ওষুধ খাইতেও 500 ml পানি সারাদিনে হয় না। তা যাই হোক, তাহলে পানির ব্যাপারটা সলিউশন হইলো তো। আর যদি ধরেন আমি খুব অ্যাক্টিভ এক্সারসাইজ করছি, খুব বেশি পরিশ্রম করছি, অনেক গরমে থাকছি, তাহলে আমি 2 গ্লাস পানি যদি বেশি খাই, 3 গ্লাস পানি বেশি খাই না, সাথে 2300 ml তো খাবোই, সাথে 2 গ্লাস 3 গ্লাস পানি বেশি খেলাম, ঘাম হয়েছে বেশি, 2 গ্লাস পানি বেশি খেলেই এই পানির অভাবটা পূরণ হয়ে গেল। ওকে, ক্লিয়ার? Yes. এবার দেখেন ফ্যাট। ফ্যাট দরকার হচ্ছে 10 থেকে 13 গ্রাম। আপনি প্রতিদিন নেন 70 থেকে 80 গ্রাম। বেশি নেই না কম নেই? বেশি। বেশি নেই। অনেক বেশি। প্রোটিনের দরকার হচ্ছে 100 থেকে 150 গ্রাম। আপনি প্রোটিন খান প্রতিদিন 40 থেকে 50 গ্রাম। কম খান না বেশি খান? বেশি। কম খান। দরকার ছিল 100 থেকে 150, আপনি নিলেন কত? বলে ডাক্তার সাহেব এই কথার সাথে আমি আপনার সাথে একমত না, কারণ আমি মাছ মাংস ছাড়া ভাতই খাই না। এরকম আছে না? Yes. বলছে আমি মাছ মাংস ছাড়া ভাত খাই না, তাইলে আপনি কেন আপনাকে কম বলছেন? আর মাছ মাংস হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, মাছ আর হচ্ছে মাংস, তাই না? ক্লিয়ার? মাছ আর মাংস কি প্রোটিন জাতীয় খাবার? Yes. ইয়েস। আর কার্বোহাইড্রেট কি ছিল? ভাত, রুটি, আলু, ভাত, রুটি, আলু, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। কাহিনী দেখেন, তাহলে আমি মাছ মাংস ছাড়া ভাত খাই না, তাহলে মাছ মাংস প্রতিদিন খাই, তাহলে আমি কম খাইলাম কেন? এখন আপনাকে জানতে হবে এই মাছের মধ্যে প্রোটিন আছে
19%। 100 গ্রাম মাছ খাইলে মাত্র 19 গ্রাম প্রোটিন পান, বাদ বাকি আছে ফ্যাট এবং কার্বোহাইড্রেট। আর মাংসের মধ্যে প্রোটিন আছে মাত্র 22%। 100 গ্রাম মাংস খাইলে 22 গ্রাম প্রোটিন পান, তাহলে 200 গ্রাম খাইলে 40 গ্রাম। আমার দরকার ছিল কত? 100 গ্রাম অথবা 150 গ্রাম। তাইলে যদি হাফ কেজি মাছ খান অথবা মাংস খান তাইলে এইটা সম্ভব। হাফ কেজি মাছ মাংস কি প্রতিদিন আমরা খাই? না। বলছে ডাক্তার সাহেব এখন থেকে খাবো, আমার তো টাকার অভাব নাই। যদি খান তাইলে কি হবে? ব্যাপক পরিমাণে ফ্যাট, এখানে তো এমনি 70 থেকে 80 গ্রাম আছে, এর সাথে আবার ফ্যাট ঢুকবে না? Yes. তাইলে হার্ট অ্যাটাকটা আরো আগে চলে আসবে, আসবে নাকি? Yes. এরপরে দেখেন এই যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট দরকার ছিল 300 থেকে 400, কার্বোহাইড্রেট নিছেন আপনি প্রতিদিন 700 থেকে 1500 অথবা 1200। আমি 1500 করলাম। বলছে এইটার আবার হিসাবটা বিলাই দেন। 700 কারা হয়? 700 হচ্ছে যারা ডায়াবেটিক হাসপাতালে যাতায়াত করেন। ডায়াবেটিস হাসপাতালে গেলে ওরা ডায়েট চার্ট করে দেয় না? সকালে 2 রুটি না, রাত্রে 2 রুটি, 200 200 400, দুপুরে 3 কাপ ভাত 300, তাহলে হয়তো কত? 700। ডায়াবেটিস যাতে ভালো না হয়, ডায়াবেটিসের জন্য থাকে না সারা জীবন, তার ব্যবস্থা করে দেয়। দরকার ছিল কত? 300 থেকে 400, আপনি নিলেন কত? 700, প্রায় ডবলের বেশি, তাই তো? তার মানে আর যারা ডায়াবেটিস না, নন ডায়াবেটিক পারসন, তারা কি করে? তারা কি করে যে সকালেও ভাত খায় অনেকে, অথবা 2টা 3টা 4টা রুটি খায়, খাইতো মজা লাগছে খাইলাম। আবার দুপুরেও দেখা যায় 2 প্লেট 3 প্লেট ভাত খায়। দুপুরে একবারেই দেখা যায় যে কত 700-800 গ্রাম খেয়ে ফেলে, তাই তো? 2 প্লেট খেয়ে ফেলে না এরকম? Yes. খাইতো অনেক। আবার রাত্রেও কেউ আছে ভাত খায়, আছে না? Yes. রাত্রেও ভাত খায়, তাহলে 3 বেলায় যদি 500 করে খায়, 3 5 1500 গ্রাম হয়ে যায় না? Yes. আরো বেশিও হয়ে যায়। তাহলে কার্বোহাইড্রেট এইটার নামই হচ্ছে ম্যাল নিউট্রিশন। যেটা আমার দরকার ছিল যা, সেই নিউট্রিশন খাবার না পাচ্ছি, না খেয়ে এই খাবারগুলোতে আমরা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি, প্রোটিন কম খাচ্ছি, ফ্যাট বেশি খাচ্ছি। এর যে রেজাল্ট কি হচ্ছে, আর এইটা নিয়ে কোনো কাহিনী নাই, এই দুইটা নিয়ে কোনো কাহিনী নাই। কাহিনী আছে সেটা বলি। যেমন ভিটামিন 2 রকমের ভিটামিন আছে, একটা ওয়াটার সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। কোন ভিটামিন আছে পানি দিয়ে ধুলে নষ্ট হয়ে যায়, আছে না এরকম? Yes. বলছি সবজিগুলা কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পরে যদি ধুই তাহলে ওখান থেকে চলে যাবে ভিটামিন গুলা। আর কিছু আছে ফ্যাট সলিউবল, ফ্যাট সলিউবলের সমস্যা নাই, কারণ ওটা ফ্যাট দিয়ে যখন আমরা করব তখন হবে, রান্না করব তখন এটা নষ্ট হবে। তাহলে এই ভিটামিন গুলো আমরা যদি একটু জানি তাহলে এটা সহজ। আর মিনারেল কোনোভাবেই নষ্ট হয় না, বাট মিনারেল আমার শরীরে কখনো কখনো গার্ড বলতে ইন্টেস্টাইন যদি অসুস্থ হয় ও তখন নেয় না। একই খাবার খাচ্ছি, একজনের ম্যালনিউট্রিশন হচ্ছে আর একজন সুস্থ আছে, তার মানে কি ওর শরীর নিচ্ছে না ওইগুলা, যার জন্য আমার ওখানে অপুষ্টি কাজ করতেছে। তাকে ট্রিটমেন্ট দরকার যাতে ওই খাবার থেকে যেন খাবারগুলো আমি নিতে পারি। ওকে, তাহলে এখন দেখেন এই যে ঘটনাটা ঘটলো, এর কারণে আমরা কি হলো? সবাই অ্যাটেনশন, আমি কিন্তু জিজ্ঞেস করব কি আলোচনা হইলো। দেখেন এই যে কার্বোহাইড্রেটটা ব্রেকডাউন হয়ে কি তৈরি করে? কার্বোহাইড্রেট ব্রেকডাউন কি তৈরি করে? কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে তৈরি করে গ্লুকোজ। আর কি করে? গ্লুকোজ মানে চিনি না, চিনি না, চিনি। আর কি করে? ফ্যাট। তাইলে খাইলাম হচ্ছে ভাত, রুটি, আলু, শরীরের মধ্যে ব্লাডে আসলো কি? চিনি আর চর্বি, চিনি আর চর্বি। ক্লিয়ার? তাইলে ফ্যাট খাইলে, ভাত, রুটি, আলু যাই খান না কেন, তৈরি হয় হচ্ছে চিনি আর চর্বি, যার জন্য ভাত খেলে মোটা হয়ে যায়। এরকম বলে না? বলে না? বাস্তব তো। ভাত খেলে কেন মোটা হয়? কারণ ভাত শরীরের মধ্যে ঢুকে কিছুটা চিনি হয় আর কিছুটা চর্বি হয়ে যায়। এই চর্বিটার নাম আপনারা আমাকে জানাবেন, কি নাম? এবার প্রোটিনটা ব্রেকডাউন করে কি তৈরি করে? দেখেন, প্রোটিন ব্রেকডাউন করে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা কি জিনিস? এটা আমার বডির মূল উপাদান, অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড
তৈরি করে হচ্ছে প্রোটিন থেকে। এখন প্রোটিন যদি কমে যায় তাহলে অ্যামাইনো অ্যাসিড কম হবে। অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে বডি বড় হওয়া। যে বাচ্চারা বড় হচ্ছে না ওদেরকে প্রোটিন খাবার বাড়িয়ে দেন, ও লম্বা হওয়া শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি 18 বছরের পরে তার লম্বা হবো না, তাইলে আমার প্রোটিন খাওয়ার কি দরকার আছে না? যে স্যার 18 বছরের পরে তো আর লম্বা হবো না, তখন আমি প্রোটিন দিয়ে কি করব? বলছে প্রতিদিন যে আপনি নড়াচড়া করছেন, ফ্রিকশন হচ্ছে, বডি ক্ষয় হয়ে যাচ্ছে না? Yes. এই ক্ষয় পূরণের কাজটা করে এই অ্যামাইনো অ্যাসিড। আর এখানে আমরা কি দোষ দেই? ওরে কোনো দোষ না দিয়ে, ওর কোনো না দিয়ে আমরা ক্যালসিয়ামের দোষ দিই। বলছে ক্যালসিয়াম কমে গেছে, এই জন্য হাড্ডি ক্ষয় হয়ে গেছে। আর এই যে ওটা ছিল কি খাবার? মাইক্রোগ্রাম, 1000 ভাগের 1 গ্রাম। কিন্তু আমরা ওটা ম্যাক্রো ফরম্যাটে নিচ্ছি। 500 মিলিগ্রামের ট্যাবলেট এত বড়। ডাক্তারের কাছে হাড়ের ব্যথা বলছি, ক্যালসিয়াম দিয়েছে, অস্টকল স্যান্ডোকল থেকে শুরু করে যত ক্যাল আছে সব খাইতেছি, বছরের পর বছর খাইতেছি, হাড়ের ব্যথাও যায় না। যায় না। কারণ ও তো শরীরের মধ্যে আছে, কিন্তু নাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যার জন্য ও ওখানে যায় বন্ডিং হইতে পারতেছে না। অ্যামাইনো অ্যাসিডের স্বল্পতা, যার জন্য ওই যে দাদার হাঁটু ব্যথা ভালোই হয় নাই, কোমরের ব্যথা ভালোই হয় নাই, আছে না এরকম? Yes. কেন হচ্ছে না? ওখানে প্রোটিনের স্বল্পতা আছে। আপনি ক্যালসিয়াম দিয়েন না, প্রোটিন বাড়িয়ে দেন, দেখেন ওর হাঁটুর ব্যথা কমে গেছে। কেন? যে পরিমাণ মিনারেল দরকার সেই মিনারেল আমাদের শরীরে আছে, বাট নাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। শুধু সিমেন্ট দিলেই কি বিল্ডিং হয়ে যাবে? না। ওর সাথে কি বালি লাগবে না? Yes. তাইলে আমাদের অ্যামাইনো অ্যাসিডের স্বল্পতার জন্য আমাদের ক্যালসিয়াম বন্ডিং হয় না, এর সাথে অ্যাটাচমেন্ট হয় না। ক্লিয়ার হয়েছে? Yes. গুড। তাইলে একটা জিনিস বুঝলেন যে অ্যামাইনো অ্যাসিডের স্বল্পতা আছে আমার শরীরের মধ্যে। বয়সের বাড়তে বাড়তে এই স্বল্পতা আরো বেশি হয়ে যায়। এরপরে দেখেন মূল ঘটনাতে, সেটা হচ্ছে ফ্যাট। ফ্যাটটা ভেঙে সিম্পল ফ্যাটি অ্যাসিড তৈরি করে। ফ্যাট ভেঙে কি হয়? সিম্পল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। সিম্পল ফ্যাটি অ্যাসিড কি কি আছে সবাই মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর হচ্ছে টোটাল কোলেস্টেরল, ভালো করে শুনবেন। আর একটা হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল, যেটা এটাও কোলেস্টেরল। 3 নাম্বার হচ্ছে এলডিএল কোলেস্টেরল। 4 নাম্বার হচ্ছে এইচডিএল কোলেস্টেরল। কয়টা কোলেস্টেরল বললাম? 4টা বলেছি। কি কি বলেছি? টোটাল কোলেস্টেরল। ডেফিনেশন: the fat comes from animal origin। একদম সাউন্ড শুনি। the fat comes from animal origin। animal মানে কি? প্রাণী জাতীয় খাবার থেকে যে চর্বিটা আমার শরীরের মধ্যে ঢুকে তার নাম হচ্ছে টোটাল কোলেস্টেরল। ডাক্তার সাহেবরা কিন্তু লিখে দেয় যে আপনি লিপিড প্রোফাইল করে নিয়ে আসেন। লিপিড প্রোফাইল করলে এইগুলো টেস্ট করে, এই রিপোর্টগুলো আমাদেরকে দেয়, কিন্তু আমরা জানি না, ডাক্তার আমাদেরকে বুঝায় দেয় না, খালি ওষুধ লিখে দেয়, তাই তো? এখন কথা হচ্ছে দেখেন, এই লিপিড প্রোফাইলে 4টা জিনিস করা হয়। একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল। দ্য ফ্যাট কামস ফ্রম এনিম্যাল অরিজিন, প্রাণী জাতীয় খাবার। মাছ প্রাণী না উদ্ভিদ? প্রাণী। মাংস, মুরগি, ব্রয়লার, পাকিস্তানি কক, প্রাণী। এসব হচ্ছে প্রাণী জাতীয় খাবার। এখান থেকে যে চর্বি, দুধ প্রাণীর থেকে আসছে না? তারপরে ঘি প্রাণীর থেকে আসছে। তাহলে এখান থেকে যে চর্বিটা আমার শরীরের মধ্যে ইন করে, এর নাম হচ্ছে টোটাল কোলেস্টেরল। এদের নাম হচ্ছে টোটাল কোলেস্টেরল। ওকে, মনে মুখস্থ হয়েছে তো? এইবার হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড। নাম কি? টিজি, ট্রাইগ্লিসারাইড। The fat comes from vegetable origin। আবার সুন্দর করে শুনি। The fat comes from vegetable origin। ভেজিটেবল বলতে শাক সবজি। ভাত কি ভেজিটেবল অরিজিন? Why no? ভাত কি গরু ছাগল থেকে আসছে না ধান থেকে আসছে? ধান কি উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ। ভাত, রুটি, আলু এগুলো সব উদ্ভিদ না? উদ্ভিদ। এইগুলো খাইলে যে চর্বি হয়
এখান থেকে যে চর্বিটা আমার শরীরের মধ্যে ঢুকে, সরিষার তেল, এটা সরিষা কি উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ। তাহলে এই তেলটার নাম হচ্ছে টিজি। ডেফিনেশন আবার শিখি। দ্য ফ্যাট কামস ফ্রম ভেজিটেবল অরিজিন। দ্য ফ্যাট কামস ফ্রম ভেজিটেবল অরিজিন। মানে উদ্ভিদ থেকে যত খাবার আছে সেখান থেকে যে চর্বিটা আমার শরীরের মধ্যে ঢুকবে তার নাম হচ্ছে টিজি। খুব ভালো করে শুনুন, আমি কিন্তু জিজ্ঞেস করবো, আমি বলছি, শুধু শুনলে হবে না, মনেও রাখতে হবে। তাহলে দুইটা কয়টা শিখছি? দুইটা। এক নম্বরটা কি শিখছি? টোটাল কোলেস্টেরল। দ্য ফ্যাট কামস ফ্রম অ্যানিম্যাল অরিজিন। দ্য ফ্যাট কামস ফ্রম অ্যানিম্যাল অরিজিন, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড। দ্য ফ্যাট কামস ফ্রম ভেজিটেবল অরিজিন। ভেজিটেবল অরিজিন। নাম্বার 3। আচ্ছা, 2 নম্বরে একটা খারাপ জিনিস বলি। খারাপ জিনিস না বললে তো মানুষের একটু দুর্নাম টুর্নাম করলে সবার মনে থাকে, তাই না? ও হচ্ছে সবচাইতে পচা। পচা বলতে ও হচ্ছে আঠালো স্বভাব। ওর স্বভাবই আঠালো, একজনের সাথে লেগে থাকা আর কি, আর একজনকে লাগাই দেওয়া। যদি এটা আমি এরকম লাগাই থাকবে, আর এটা যদি আমি একটু গ্লু লাগাই দিই খোলাও যাবে না, তাই তো? এ হচ্ছে গ্লুর মতো নেচার। বলো বুঝবো কি করে? বলছে আজকে বাসায় যে কিচেনের টাইলসে হাত দিবেন, দেখবেন কেমন আঠা আঠা আছে না নাই? পরিষ্কার করতে যাই তখন টের পাই চুলা টুলা নব গুলো কেমন আঠা হয়ে গেছে। এটা কিসের জন্য? টিজির জন্য। টিজি যে রান্নার তেল ঢেলে দেন, এটা হচ্ছে 100 ভাগ টিজি। বলছে আমি তো সরিষা খাই, বলছে ওটাও 100 ভাগ টিজি। আমি সয়াবিন খাই, ওইটাও 100 ভাগ টিজি। আমি সানফ্লাওয়ার খাই, ওইটাও 100 ভাগ টিজি। আমি অলিভ অয়েল খাই, ওইটাও 100 ভাগ টিজি। তাহলে সমস্ত তেলই টিজি, ট্রাইগ্লিসারাইড। কারণ আসছে কোত্থেকে? ভেজিটেবল থেকে আসে নাই? কোনটা সরিষার থেকে আসছে, কোনটা সয়াবিন থেকে আসছে, কোনটা সানফ্লাওয়ার থেকে আসছে, কোনটা অলিভ অয়েল থেকে আসছে, অলিভ থেকে আসছে, আবার কোনটা হচ্ছে ভাতের তুষের থেকে আসছে। তুষ আছে না, চাউলের তুষ, কাভারটা, খোসা, এটার থেকেও তেল তৈরি হয়। এই তেলটাও রাইস ব্র্যান্ড অয়েল বলে। এই তেলটা আমাদের কাছে ডাক্তারদের কাছে এটার নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড, টিজি। ক্লিয়ার হয়েছেন? এর খারাপ স্বভাব কি? এর স্বভাব হচ্ছে আঠালো স্বভাব। এ না থাকলে আমার কোলেস্টেরল কখনো শরীরের মধ্যে আটতে পারতো না, ব্লকেজ হইতো না, রক্তনালীতে ব্লকেজ হইতো না। হইতো না কেন? এ আঠা না থাকলে লাগতো না কোলেস্টেরল। কোলেস্টেরল না থাকলে রক্তনালীগুলো আটকাই যাইতো না। আমি ক্লিয়ার হয়েছেন? আজ থেকে 50 বছর আগে, 50 বছর আগে যারা মুরব্বী লোক আছে এদের সাথে কথা বলি, তখন মানুষ শিশি আছে না, ছোট শিশি, কাঁচের শিশি নিয়ে হাঁটে যেত। এইটুক শিশি 2 ছটাক, 2 ছটাক তেল কেউ কিনছেন? এখানে এরকম লোক আছেন? 2 ছটাক তেল কেউ নাই কিনা দেখছেন? 2 ছটাক, 2 ছটাক তেল কিনছেন? 2 ছটাক, 100 টাকা কিনছেন? 100 টাকা কিনছেন? আমি এক তেল ব্যবসায়ীকে জিজ্ঞেস করছিলাম, উনি একটা ফ্যাটি টিউমার নিয়ে আসছিল লিভারের মধ্যে, বয়স্ক। তো ওনাকে বললাম যে, বলে আমি এক কাচ্চা তেল বিক্রি করেছি। এক কাচ্চা হচ্ছে 100 টাকার 4 ভাগের 1 ভাগ, যেটা একটা শিশির মুখ যত বড় অতটুক, ছোট শিশির যে মুখ থাকে ওই মুখের 1 মুখ তেলও উনি বিক্রি করতেন। বলছে আমি এইরকম তেলই বাজার থেকে লোকজন আমার কাছ থেকে কিনে নিয়ে যেত। আমার কথা, তখনকার দিনে এই টিজি ছিল না, কারণ ওই তেল দিয়ে রান্না হইতো। আবার ছোট বাচ্চা থাকলে তার গায়েও দিতে হতো, মাথায়ও দিতে হইতো। আবার ওইটা দিয়ে রান্না হইতো, আবার সপ্তাহান্তে আবার যায় কিনতো। তাহলে 2-4 ফোঁটা তেল ইউজ করতো না। এর জন্য টিজি ছিল না। টিজি না থাকার কারণে আঠা ছিল না। আঠা না থাকার কারণে তাদের কোলেস্টেরল গুলো বন্ডিং হইতো না এবং হার্টে ব্লকেজ হইতো না। কোনো হার্টের ডাক্তারও ছিল না। ছিল না? হ্যাঁ, ছিল না। এই যে সোহরাওয়ার্দী হাসপাতাল 80-র দশকে, 85-র দিকে এর এস্টাবলিশমেন্ট, তখন হার্টের ডাক্তার, মেডিসিনের ডাক্তারগুলো হার্টের ডাক্তার হয়েছে। হার্টের ডাক্তার বাংলাদেশে ছিল না। জাফর স্যার ছিলেন প্রথম পরিচালক, উনি ছিলেন মেডিসিনের ডাক্তার। বাট হার্টের ডাক্তার, হার্টের হাসপাতালের পরিচালক উনি, কারণ হার্টের কোনো ডাক্তার ছিল। আমি ব্যাপারটা বুঝাইতে পারতেছি কিনা? তাইলে এই কথা জিনিসটার নাম হচ্ছে টিজি। টিজিটা হচ্ছে রান্নার তেল। এখন এমন হয়েছে যে 5 লিটার করে যে চুলার পাশে বসাই, শেষ হলে নতুন করে রিপ্লেস করি ওখানে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে আঠা, আর সমস্ত অসুখের এটা মূল। সমস্ত অসুখের মূল হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড। ওকে, এখন একটা খারাপ তেলের কথা বলবো। বলছে সবাই খারাপ, তারপর একজনের বেশি দোষ হয় না, আসছে না?
Yes. সবাই খারাপ, তার মধ্যে একজন আবার বেশি দোষ। সেই দোষ যুক্ত জিনিস হচ্ছে এলডিএল। এটার নামই হচ্ছে ব্যাড কোলেস্টেরল। ব্যাড কোলেস্টেরল, ব্যাড মানে খারাপ, বলছে ওগুলো তো খারাপ, আবার এ হচ্ছে আবার বেশি খারাপ। বেশি খারাপ বলতে এর নামই হচ্ছে ব্যাড কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল। এটা এলডিএল মানেটা কি? লো ডেনসিটি লিপোপ্রোটিন। লো ডেনসিটি লিপোপ্রোটিন চিনব কি করে? বলছে যে তেলগুলা সহজে জমে যায়, যে তেলগুলা সহজে জমে যায় তার নাম হচ্ছে এলডিএল কোলেস্টেরল। আচ্ছা, আপনার খাসির মাংস অথবা গরুর মাংস একটু চর্বিযুক্ত রান্না করছেন, আপনি খাইতে বসছেন, একটু বন্ধুটা পর 5 মিনিট পরে আসলো, দেখলো যে ওইটু বাদ বাকি একটু জমে গেছে, যায় না এরকম? আবার একটু গরম করে নিয়ে আসতে হয়, আছে না? তার মানে এটার মধ্যে বেশি এলডিএল কোলেস্টেরল আছে। খাসির মাংস, গরুর মাংস অথবা যে মাংস তেলগুলা তাড়াতাড়ি জমে যায় তার নাম হচ্ছে এলডিএল কোলেস্টেরল, লো ডেনসিটি লিপোপ্রোটিন। আল্লাহ তাআলা সবই খারাপ দিবে, ভালো জিনিস দেয়নি আমাদের ভিতরে। Yes. Yes. এই জন্য একটা ভালো কোলেস্টেরল আছে, তার নাম হচ্ছে গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল মানে কি? ভালো কোলেস্টেরল। এটা আল্লাহ তাআলা দিয়েছেন। তো ভালো কোলেস্টেরল কি আমাদের বলে শত্রু আবার দরদি শত্রু হয় কিভাবে? সিনেমা আছে না দরদি শত্রু? Yes. ছিল, হ্যাঁ? বলছে এ হচ্ছে ভালো কোলেস্টেরল। এ হচ্ছে এ যদি শরীরের মধ্যে থাকে তখন এই তিনটাকে ও কোনো অ্যাকশনে যেতে দেয় না। আমার কথা বুঝছেন? যদি গুড কোলেস্টেরল বেশি থাকে তাহলে এলডিএল কে সে নিষ্ক্রিয় করে রাখে। সমাজের মধ্যে যদি ভালো লোকের আধিক্য হয়, সন্ত্রাসী চাঁদাবাজ ওরা কি থাকতে পারে? না। ওরা ওখান থেকে ভাগে যে এখানে আর চাঁদা টাদা নেওয়ার মতো অবস্থা নাই। তাইলে এই গুড কোলেস্টেরলটা কোথায় আছে স্যার বলেন, আমরা আজকের থেকে এটা সন্ধান করে খাওয়া শুরু করে দিই, তাই তো? গুড কোলেস্টেরল ভালো জিনিসের জন্য যত্ন দরকার। খারাপ আগাছা এমনি হয়, দেখবেন আগাছাগুলা ওর কি যত্ন লাগে? না। ও এমনি হয়ে যায়। আর ভালো জিনিসের যত্ন লাগে। এই গুড কোলেস্টেরলটা এটা প্রাণীর মধ্যে কম আছে, উদ্ভিদের মধ্যে বেশি আছে। প্রাণীর মধ্যে আবার মাছ আর মাংসের মধ্যে, মাছের মধ্যে বেশি আছে, মাংসের মধ্যে একেবারেই কম। এই মাছের মধ্যে যেটা আছে সেটাও আবার যত্নের কাজ আছে। ওটা কাঁচা থাকলে পাওয়া যায়, রান্না করলে আর পাওয়া যায়। তাহলে আমরা মাছ কি কাঁচা খাই না রান্না খাই? রান্না খাই। রান্না খাই, ভাজি খাই, তাই তো? Yes. এখন পৃথিবীতে একমাত্র জাপানিজরা আর এস্কিমোরা যারা রান্না করতে পারে না, বরফের মধ্যে থাকে, ওরা কাঁচা মাছ খায়। ওরাই শুধু গুড কোলেস্টেরল পায় ফ্রম ফিশ, মাছ থেকে। ডাক্তার বলছে মাছের মধ্যে বেশি ভালো কোলেস্টেরল আছে, খান কোনো সমস্যা নাই, কিন্তু বলে নাই যে কাঁচা খায়েন। তা বলছে কি না, যদি বলতো তো ডাক্তার ধরে মার শুরু করতো যে আপনি পাইছেন কি, আমাদের সাথে ইয়ার কি করেন? হ্যাঁ, আমরা কাঁচা মাছ খাবো। কাঁচা মাছ আমরা খাইতে অভ্যস্ত না, কিন্তু জাপানিজরা অভ্যস্ত কাঁচা মাছ খায়। আর আমরা খেতে পারি না, না কারণে এই মাছের ভালো কোলেস্টেরল পাই না। নাইলে অমুক ওই যে হিন্দু মশাই আছে না, উনি তো কোনোদিন গরু ছাগল কিছু খায় নাই, এরকম আছে না? এরকম আছে অনেক হিন্দু আছে, কোনো রকম মাংস খায় না, শুধু মাছ খায়। তারপরও হার্ট অ্যাটাক নিয়ে বসে আছে হাসপাতালে, কারণ মাছ তো খাইছে, ওইটার মধ্যে এলডিএল কোলেস্টেরল। বড় বড় মাছ খাইছে, বড় মাছের, রুই মাছের যদি 4 কেজি 5 কেজি ওজন হয়, পেটের কাছে এতক্ষণে একটা প্যাড অফ ফ্যাট হয়ে যায়, দেখবেন চামড়াগুলো কত মোটা হয়ে যায় না, পুরাটাই চর্বি এবং এলডিএল কোলেস্টেরল সমৃদ্ধ। এলডিএল সবচেয়ে পচা তেল। পচা তেল রান্না করার পরে হিটে নষ্ট হয় না ও, বাট ওর মধ্যে যে ভালো যেটুকু ছিল সেটুকু কি হয়, হিট পাওয়ার পরে যেই আপনি একটু ভাজলেন আর রান্না করলেন, সাথে সাথে নষ্ট হয়ে গেল। তো এখন আপনি বললেন যে উদ্ভিদের মধ্যে বেশি আছে, তাহলে আমরা উদ্ভিদ জাতীয় খাবার খাই, তাহলে তেলের মধ্যে ওই যে সরিষা, সানফ্লাওয়ার কি বলেন, এই তেলের মধ্যে গুড কোলেস্টেরল আছে। বাট ওইটা যখন আমরা রান্না করতে চুলায় গরম করে দিই তখন কি হয়, ভালো অংশটুকু নষ্ট হয়ে যায়। দেখবেন ওই তেলের উপরে লেখা আছে ওমেগা 6 ওমেগা 3 যুক্ত, এইটা হচ্ছে গুড কোলেস্টেরল। যেই আপনি হিট দেন ওমেগা 3 আর ওমেগা 6 নাই হয়ে যায়, কর্পূরের মতো ও উড়ে চলে যায়, ও আর থাকে না, ভালো জিনিস আর থাকলো না। এখন এই ওমেগা 3 ওমেগা 6 এগুলো পাইতে গেলে ওই তেলটাকে কাঁচা খাইতে হবে। কাঁচা আমরা খাই না, যেমন সরিষার তেল আমরা ভর্তা খেতাম না ছোটবেলায়, Yes. Yes. এখনো খাই। এখন এই সরিষার তেলটা আগেকার দিনে কাঠের মেশিনে ভাঙানো হইতো, তখন ওইটাতে হিটটা কম হইতো, গরু দিয়ে যেটা ভাঙাইতো। এখন
লোহার মেশিনে গ্রিন্ডিং করার জন্য প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, এত হিট হয় যে ওদের খৈলটা আপনার গায়ে লাগলেও ফসকা উঠে যাবে, এত গরম হয় চাপ দেওয়ার কারণে। এই চাপের কারণে দেখা যায় তেলের ভিতর থেকে ওখান থেকেও এইচডিএল নষ্ট হয়ে আসে। আমার কথা বুঝতে পেরেছেন? তাই আমাদের তেল খেতে হবে কোল্ড প্রেস, দেখবেন লেখা আছে কোল্ড প্রেস সরিষার তেল যদি থাকে সেটা খাবেন, যদি এটা জেনুইনলি করে থাকে। উন্নত বিশ্ব এগুলো করেছে, কিন্তু অলিভ অয়েল কোল্ড প্রেস, নট ফর কুকিং, ডাইরেক্ট ইটিং, ডাইরেক্ট খাবেন। ইউরোপিয়ান দেশের লোকজন কি কয়, অলিভ অয়েল ব্রেড ভিজায় ভিজায় খেয়ে নেয়, কারণ এটা এর মধ্যে গুড কোলেস্টেরল আছে। যে আমরা কি করে অলিভ অয়েল দিয়ে তরকারি রান্না করছি, লাভ কি হইলো? সরিষার তেল আর অলিভ অয়েলের মধ্যে পার্থক্য আছে, ভালো অংশ নষ্ট হয়ে গেল, খারাপ অংশ থেকে গেল। তাইলে আমি কিন্তু অনেক জিনিস শিখালাম। এখন আপনি আমাকে বলেন, এই যে চর্বি ফ্যাট, এই ফ্যাটটা কি, এর নাম কি বলেন? প্রশ্ন, কোন কোন ফ্যাট? এই যে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে চিনি হয়েছিল আর চর্বি হয়েছিল, এইটা কোনটা? টোটাল কোলেস্টেরল, টিজি, এলডিএল না এইচডিএল? হ্যাঁ, একজন বলেন তাহলে বুঝতে পারবো, কনফিডেন্টলি বলেন। হ্যাঁ, বুঝেই বলছেন তাই তো? আপনারা টোটাল কোলেস্টেরল। হ্যাঁ, হ্যাঁ, আপনারা কেউ হ্যাঁ বুঝে বলেন? দাঁড়ান দাঁড়ান, কে টিজি বললেন? কে? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, কে বললেন দেখি? টিজি বলছে কে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, টিজি বলছেন। আর এলডিএল কোলেস্টেরল কে বললেন? এলডিএল। এলডিএল। আর আপনি? এইচডিএল। আচ্ছা, আপনি এইচডিএল, এলডিএল। এখন শুনেন, এখান থেকে একজন বসেন, তার মানে সবাই যে বুঝি নাই তা না, আর সবাই বুঝছি তাও না। এর মধ্যে কেউ কেউ বুঝেছি, কেউ কেউ মনে রেখেছি। দুইজন মনে রাখছে যারা টিজি বলেছে। কেন টিজি? দ্যাট ফ্যাট কামস ফ্রম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট দ্যাট মিন্স ভাত, আলু, রুটি, মুড়ি, চিড়া ইত্যাদি ইত্যাদি। এটা কামস ফ্রম ভেজিটেবলস। আর ওখান থেকে যে চর্বিটা আমার এখানে ঢুকলো, সেই চর্বিটার নাম হচ্ছে টিজি। দ্য ফ্যাট কামস ফ্রম ভেজিটেবল অরিজিন। ক্লিয়ার হইছে? সবাই বুঝেছিলাম, কিন্তু কিন্তু মিলাই রাখতে পারি নাই। ঠিক আছে, ধন্যবাদ যারা যারা বলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে খুবই ধন্যবাদ, যারা অ্যাটেনশন দিয়ে শুনেছেন। ওকে, তাইলে এই যে কাহিনী, এখন এটা এলডিএল কোলেস্টেরল। এলডিএল তো খারাপ কোলেস্টেরল। এলডিএল কিসে বেশি থাকে বলছে? প্রাণীর মধ্যে বেশি থাকে, প্রাণীর মধ্যে বেশি থাকে। প্রাণীর মধ্যে মাছ আর মাংসের মধ্যে মাংসে বেশি থাকে। মাংসের মধ্যে আবার রেড মিট, রেড মিটে বেশি থাকে। রেড মিট গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি ইত্যাদি। এখন আমরা একটা সহজ বুদ্ধি বের করেছি, সূত্র বের করেছি। অনেক সময় আমরা অঙ্ক করতে গেলে সূত্র মনে রাখি না। বলছে যাদের পা বেশি তাদের এলডিএল কোলেস্টেরলটা বেশি। গরুর পা বেশি না মুরগির পা বেশি? গরুর। তাহলে গরুর এলডিএল বেশি না মুরগির এলডিএল বেশি হবে? গরুর এলডিএল বেশি হবে। আবার চিংড়ির পা বেশি না গরুর পা বেশি? চিংড়ির এলডিএল গরুর চাইতেও বেশি। ক্লিয়ার? বুঝছেন তো? স্বাস্থ্য ভালো রাখা, আপনাকে বলছি আমার ডিএক্সএন এর মেম্বার হবে প্রিজার্ভার অফ হেলথ। যদি আপনি রুট কজ না জানেন তাহলে আপনি কেমনে প্রিজার্ভার অফ হেলথ হবো? খাবার সামনে মজা লাগলেই খাবো না, দেখবো যেটা খাওয়া যায় কিনা, আমার স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারী, সেইটা আমাকে খাইতে হবে, তাই তো? ওকে, তাহলে আমরা এই 4টা কোলেস্টেরল জানছি না? জানছেন। এখন আমরা শিখবো যে স্যার এইগুলো জানি আমার লাভ হইল কি, তাই তো? যদি আমরা একটু আগে আপনাদেরকে বলছিলাম স্ট্রেসের কথা বলছিলাম, একটু স্ট্রেস দেখেন তো কেমন স্ট্রেস হয়। রিল্যাক্স, দেখেন স্ট্রেস। এই ভদ্রলোক স্ট্রেসে আছেন, অফিসে আছেন, আপনি সুস্থ থাকতে পারবেন? পারবেন সুস্থ থাকতে? দেখেন তো স্ট্রেসের কারণে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর্যন্ত হতে পারে। এই যে ছোট বেবিটা, যে তার সামনে এতগুলো বই খোলা, ও কি করে পড়া শেষ করবে? ওর কি স্ট্রেস হচ্ছে না? আবার ওই পাশে দেখেন একটা নিউলি কাপল, ওদের তো খুব আনন্দ হ্যাপি হওয়ার কথা ছিল, বাট তা না হয়ে তারা অনেক টেনশনে আছে। ওরাও কি সুস্থ আছে? সুস্থ নাই।
তাহলে দিস ইজ দ্য স্ট্রেস। আর স্ট্রেস ম্যানেজ করা যায় এইভাবে। এখন আপনি যে এই সব তেলের খাবার দাবার আপনারা খাচ্ছি, এইগুলো খাচ্ছি না আমরা? Yes. খাচ্ছি তো? Yes. এই খাবারগুলো খাচ্ছি তো? Yes. খাচ্ছি তো? Yes. আর এগুলো খাওয়ার কারণে কি হইতেছে? এই ঘটনাগুলো ঘটতেছে। কোন ঘটনা ঘটতেছে? দেখেন, এইটা হচ্ছে আমাদের হার্ট, এইটা একটা সুস্থ আর্টারি, 18 বছর বয়সের আর্টারি। 18 বছর, আমার বয়স যখন 18 বছর ছিল তখন এই আর্টারিগুলো এরকম সুন্দর ক্লিয়ার ছিল, এখান দিয়ে রক্ত চলাচল করতো। অ্যাটেনশন, একদম ক্লিয়ার অ্যাটেনশন শোনেন। এতক্ষণ যা শুনলাম তার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন এখন শিখলাম, এখন আমার শরীরের সাথে আমি মিলাইনি। আমার বডি যখন 18 বছর বয়স তখন এই আর্টারি ছিল এইরকম, আর্টারি মানে রক্তনালী, এরকম ফ্রেশ ছিল। তারপর বয়স যখন বাড়লো, 50 হয়ে গেল, তখন এইরকম, এই যে কোলেস্ট্রল জমছে না, তাহলে কে জমাইছে? আঠা লাগছে, আঠার নাম হচ্ছে টিজি, তাই তো? আর এর মধ্যে এলডিএল কোলেস্ট্রল আর টোটাল কোলেস্ট্রল আসে এর মধ্যে ঢুকছে, ঢুকে কি হইছে? আটকাই দিছে। এখন আটকাই দিছে, এখন এইটুক রাস্তা খালি আছে। এত মোটা রাস্তা রক্ত যখন এখানে যাবে তখন এখানে প্রেসারটা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। এইটার নাম হচ্ছে ব্লাড প্রেসার। আপনার কিন্তু ডাক্তার কখনোই আপনি শিখায় নাই ব্লাড প্রেসার কি জিনিস, কিভাবে হয়। ওরা আপনার কাছে যাওয়ার সাথে সাথেই সার্বিট্রেট, মনোট্রেট লিখে ছেড়ে দিছে যে এইগুলো খাবেন। ওগুলো হচ্ছে ভেসোডাইলেটর, রক্তনালীকে একটু ফাঁক করে রাখছে যাতে আপনার প্রেসারটা কম থাকে। কেন হয়েছে এটা কিন্তু আপনাকে বলে দেয় নাই। বাট আমি আপনাকে দেখাই দিচ্ছি, যখন রক্তনালী এরকম চেপে যাচ্ছে, ওর মধ্যে রক্ত যাইতে গেলে প্রেসার বেশি বাড়তেছে। যেমন একটা পাইপ দিয়ে যখন গাছে পানি দিই, মাথাটা যদি চেপে ধরি তাহলে দূরে যায় না? প্রেসারটা বেশি হয় বলেই তো দূরে যায়, নাইলে এখানেই পড়তো পানিটা। আমার কথা ক্লিয়ার হয়েছে? তাইলে প্রেসার বেড়ে গেছে মানে আমার রক্তনালী চেপে গেছে। কে চাপাইছে? চর্বি চাপাইছে। তাহলে এইটা না সরায়ে যদি আমি রক্তনালী ফাঁক করার ওষুধ খাই, ভেসোডাইলেটর বলে, রক্তনালী ফাঁক করে রাখবে এমন একটা ওষুধ দিব, রক্তনালীটা ফাঁক হয়ে থাকবে। তাইলে ওই ওষুধের অ্যাকশন যত সময় থাকবে তত সময় ফাঁক হয়ে থাকবে। যেই ওষুধের অ্যাকশন কমে যাবে আবার চেপে যাবে, চেপে গেলে আবার প্রেসার বাড়বে। এই জন্য ডাক্তার বলছে যে কখনোই আমার পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না, বলে দেয় না? আর লেখে চলবে, চলবে এবং কারণ না চললে তো বিপদ। কি বিপদ হবে? হঠাৎ করে যদি প্রেসার বেড়ে যায়, জেট ফ্লো হবে। ওই যে দূরে যায় পড়লো না, আমার দূরে আছে ব্রেন না, ব্রেনের পাতলা পাতলা আর্টারি আছে, ওগুলো ফেটে যাবে। ফেটে গেলে কি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেছে বলে ইন্না লিল্লাহি বলে, তাই না? বলে দেয় না? খবরের নিউজ হচ্ছে। তাইলে কাহিনী হচ্ছে এইটা। এখন আমাদের ডিএক্সএন আমরা শিখাই কি করে এইটাকে পরিষ্কার করে এইরকম আনা যায়। ভুল তো করে ফেলছি, ওইটা তো আর শুধরাইতে পারবো না, কিন্তু আমার এই রক্তনালীকে যদি পরিষ্কার করার কোনো বুদ্ধি থাকে ডাক্তার সাহেব, সেইটা বলেন, আমরা সেইটা করবো। ইয়েস অর নট? ইয়েস। এখন আমরা এখন জানলাম যে এর ভিতরে কি আছে, এর ভিতরে কি আছে, এইটার ভিতরে যে কি আছে এটা তো জানছেন আপনারা। কি আছে? টোটাল কোলেস্টেরল আছে, এলডিএল কোলেস্টেরল আছে, আর আছে টিজি আছে। রক্তের কোলেস্টেরল চেক করতে গেলে এইচডিএল একদম কম, ভালো কোলেস্টেরল নাই, খালি খারাপ গুলোই আছে। তাইলে এখন আমাকে কি করতে হবে? ভালো কোলেস্টেরল গুলোকে বাড়াইতে হবে আর খারাপ কোলেস্টেরল গুলোকে বের করতে হবে। বের করার উপায় কি? পকেটে অনেক টাকা, আপনার ব্যাংকের টাকা কি তুলতে যাবেন? না। যখন পকেটের টাকা শেষ হবে তখন যাবেন, যাই ব্যাংকে চেক বই নিয়ে ব্যাংকের থেকে টাকা তুলি। আর ব্যাংকের থেকে টাকা তুললে কি ব্যাংকের ভলিউম কমে যাবে না? পকেট থেকে টাকা তুলে মানি ব্যাগ অ্যাক্সেস চিকন হবে না? এখান থেকে যদি আমি কিছু কিছু করে প্রতিদিন নিয়ে খরচ করি তাহলে খরচ কমে যাবে না? খরচ করার উপায় কি? খুব সহজ উপায় বলি। 1 গ্রাম কার্বোহাইড্রেট খেলে 4 কিলো ক্যালোরি এনার্জি পাই। 1 গ্রাম যদি ভাত খাই, রুটি খাই, 4 কিলো ক্যালোরি এনার্জি পাই। 1 গ্রাম যদি মাছ খাই অথবা মাংস খাই, সেখান থেকেও 4 গ্রাম আসে। বাট এইটা হচ্ছে সবচাইতে দামি জিনিস। খাসির মাংস 1000 টাকা 1200 টাকা কেজি কিনেছি, গরুর মাংস কিনেছি 800 টাকা 900 টাকা, বড় মাছ কিনেছি 1200 টাকা 1400 টাকা। এই চর্বিগুলো এখানে জমছে না? সবচাইতে দামি জিনিস। 1 গ্রাম ভাঙলে 9 কিলো ক্যালোরি এনার্জি আসে। 1 গ্রাম ফ্যাট ভাঙলে আসে কত? 9 কিলো ক্যালোরি। তাইলে আমি যদি আজকের থেকে ফ্যাট খাওয়া বন্ধ করে দিই, যদি বন্ধ না করেন তাহলে কি আমার পকেটের টাকা শেষ না হলে কি ব্যাংকে যাব? না। তাইলে প্রথম কথা হচ্ছে আজকের থেকে ফ্যাট চর্বি খাওয়া বন্ধ করব, আর এখানে যে চর্বি আছে এইটাকে আমি ইউটিলাইজ করব। যখন আপনি জমানো টাকা খরচ করতে যান, বুকের মধ্যে একটা ধাক্কা লাগিস, কত কষ্ট করে জমাইছিলাম। আমার কথা বুঝতে পেরেছেন?
যখন আপনি এইটা ভাঙতে যাবেন তখন আপনার শরীরের মধ্যে একটা ধাক্কা লাগবে। সেই ধাক্কাটা আমি বুঝাই, যখন আমরা রোজা থাকতাম না, বিকালের দিকে দেখতেন যে শরীরটা একটু হিট হয়ে যায়, গরম হয়ে যায় Yes. ইফতারির আগ মুহূর্ত দিয়ে। Right, yes. ওই সময় ওই চর্বিটা ভাঙে, কারণ তখন তো সারাদিন নেন নাই, তখন ওই রিজার্ভ চর্বিটা ভাঙতে থাকে। যখন এটা ভাঙে তখন বডি হিট হয়। ক্লিয়ার বুঝছেন? Yes. তো এখন আমরা তো একটু পরে খালি ইফতারি করি, ইফতারিতে এ পরিমাণ খাই, যা ভাঙছিল তার চেয়ে বেশি ইনজেস্ট করে ফেলি। ভাজি পোড়া ইত্যাদি ডুবো তেলে যা আছে আলহামদুলিল্লাহ, বলছে ইফতারিতে যা করলে কোনো দোষের কিছু না, হ্যাঁ ভালো মন্দ যত খাইতে পারি। বাট রোজাটা আসছিল মানুষের সুস্থতার জন্য, কল্যাণের জন্য, তাই না? Yes. এই কল্যাণ হইতে যদি আপনি ইফতারিটা যদি ঠিক মতো মানতেন যে একটা খেজুর এক গ্লাস পানি দিয়ে ইফতারি শেষ করছি, তাহলে আলহামদুলিল্লাহ পুরা এক বছরের কোলেস্ট্রল পুরা নষ্ট করে ফেলতে পারতেন। এক বছরের যত পচা জিনিস জমাইছিলেন এইটা শরীর থেকে পরিষ্কার হতো শুধুমাত্র শুধু এই এক মাস সিয়াম সাধনা যদি আমরা অ্যাকর্ডিং টু সুন্নাহ করতাম তাইলে হইতো। আমার কথা বোঝা গেছে? অ্যাকর্ডিং টু সুন্নাহ করতাম তাইলে পুরাপুরি হইতো। কিন্তু আমরা ইফতারিতে এসে সব বলছে যে ইফতারি করতে করতে মাগরিবের নামাজও কাজা হয়ে গেছে, হ্যাঁ? তাই হয়তো গুড। তাইলে এইটা কি কাহিনী হলো যে আমরা এটাকে পরিষ্কার করতে পারি। পরিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে নতুন করে আমরা তেল লাগাবো। তেল মানে টিজি বন্ধ করতেই হবে। টিজি যদি বন্ধ না করি, টিজি 100% বন্ধ করতে পারবো, কারণ আমি ভাত খেলে তো কিছু টিজি ঢুকবে, আমি তেল নাও খাইলেও, কারণ ভাত থেকে টিজি হয়। তাইলে আমরা ওই টিজিটুকু খাবো যেটুকু ডাইরেক্ট না, ইনডাইরেক্ট যেটুকু আর সেটুকু ওকে, বাট অ্যাক্টিভ টিজি আর খাবো না। এক ফোঁটা তেল দেওয়া তো ওই খাবার আমি আজকে থেকে দেবো না। বিনা তেলে খানা খাওয়া শিখবো। খানা খাওয়া শিখবো কিভাবে? বিনা তেলে খানা খাওয়া শিখবো। তারপরে কি হচ্ছে, মাছ মাংস যার মধ্যে এলডিএল কোলেস্টেরল আছে এইটাও খাবো না। আর কি আছে যে প্রতিদিন আমি 45 মিনিট টু 1 আওয়ার, 1 ঘন্টা আমি অ্যাক্টিভ এক্সারসাইজ করব, হাঁটবো নন স্টপ, কারোর সাথে কথাও বলবো না। এই 1 ঘন্টা হাঁটলে 35 মিনিটের পরের থেকে এইটা ভাঙা শুরু হয়। যখন থেকে আমার ঘাম শুরু হয় তখন থেকে এটা ভাঙা শুরু হয়। বডি যখন হিট হওয়া শুরু হয় তার মানে ভাঙা শুরু হয়েছে। এখন আমরা কি করলাম, একটু ঘামি গেছি, একটু দাঁড়ায় দিলাম, কেমন আমি বুঝাইতে পারছি? Yes. বুঝাইতে পারছি? আপনাকে আরো সামান্য করে বুঝাই। যারা আগে গ্রামের চুলায় রান্না করতেন, 3 বেলায় রান্না করতেন, বছরের পর বছর রান্না করছেন, একটু বৃষ্টির পানি পড়ছে আবার ভেঙে টেঙে সব নষ্ট হয়ে গেছে, হয় না? Yes. বাট একটা ইট 3 দিন মাত্র পুরাইছে, পুরানোর পর ওটা দিয়ে 100 বছর বিল্ডিং বানাইছে, নষ্ট হয় না। পানিতে নষ্ট হয়েছে ইটটা? না। কারণটা হচ্ছে যে আমরা যে লেভেলটা করি, যে হাঁটা, যে এক্সারসাইজ করি, আমরা টায়ার্ড হয়েছি কিন্তু ওইটা দিয়ে আমাদের কাজে আসে না। কিন্তু আপনাকে হাঁটতে হবে একদম এক টান, যাদের কোলেস্ট্রল বেশি 1 টানে 1 ঘন্টা হাঁটেন, দেখবেন ওই যে পরের যে 30 মিনিট এইটুকু আপনি ভাঙলো। আর ভাঙার পরে আবার ক্ষুধা লেগে যায়, যদি আপনি আবার মজার জিনিস খেয়ে ফেলেন, তখন যে খাবেন আপনি শসা, গাজর, আপেল, পেয়ারা, যেগুলো নন ক্যালোরি ফ্রুটস। এটার মধ্যে আবার ঠাসা হচ্ছে এইচডিএল, কাঁচা খাবারের মধ্যে এইচডিএল আছে। তাহলে এইচডিএল হলো গুড কোলেস্ট্রল, ও আরো এটাকে ভাঙতে সাহায্য করবে। ভেঙে কি করবে, আমার এনার্জি দিবে, আমি শক্তি বাড়বে, প্লাস এইটা কমতে থাকবে। তাইলে দেখবেন যে আস্তে আস্তে আপনি 100 মিলিগ্রামের ওষুধ খাচ্ছিলেন, তারপরে 50-তে আসলেন, কারণ এখন 50 খেলেই চলে, তার মানে 50 ফাঁক করে রাখতে পারে। এক সময় 25 খেলেন, তারপরে 10 খেলেন, 5 খেলেন, তখন এখন একটু খাইলেও খারাপ লাগে, না খেলেই ভালো থাকি, প্রেশার 120-80-তে থাকে, তার মানে আমার এই রাস্তাটা পুরোপুরি পরিষ্কার করে ফেলছি। কারণ ওষুধ খেলে ফাঁকা, এবার দিয়ে ওষুধ খেলে ফাঁকা হয়, তাহলে প্রেশার কমে যাবে না? ব্যাপারটা বুঝছেন তো, যে কিভাবে আমি ওষুধ থেকে এখান থেকে বের হতে পারি। এখন এটা গেল হার্টের কন্ডিশন। এই হার্ট সম্পর্কে আপনারা যদি আমরা সেশন নিচ্ছি 1 ঘন্টা নিতে পারি, কিন্তু দরকার আমি একটু সহজে বলি। এই হার্টটার কিন্তু মাত্র 3টা অসুখ হয়। হার্টের কিন্তু হাজার হাজার অসুখ না, 3টা অসুখ। একটা অসুখ হচ্ছে এই অসুখটা, এই অসুখের নাম হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। যদি আমি হার্ট ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়ে থাকি আর 100 জন রুগী আটকাই, প্রত্যেকের কাগজ চেক করে দেখবো যে এই রুগী আছে 98%, এই রোগে আক্রান্ত আছে কতজন? 98%। আর 1% আছে যাদের হার্টের মধ্যে ফুটা আছে, কত? 1%। ওই 100 জন নিয়েছিলাম, তার মধ্যে একটা পাবো হচ্ছে হার্টে ফুটা, আর 1% পাবো যাদের ভালভ নষ্ট হয়ে গেছে। তাহলে অসুখ 100% পাক্কা,
98 আছে কি এই অসুখ। যদি এই অসুখ না থাকতো তাইলে আমাদের হার্ট ফাউন্ডেশন অথবা হার্টের হাসপাতালের দরকার ছিল না, যেমনটি আজ থেকে 50 বছর আগে দরকার হয় নাই, হইছে না। শুধু কলেরা, বসন্ত, কালাজ্বর আর ডায়রিয়া মানে কলেরা যেটা বসন্ত, এগুলো থেকে বেঁচে গেলেই একটা লোক 100 বছর পার করতো, যার জন্য গ্রামে বুড়া বুড়া লোকজন অনেক ছিল, তাই তো? এখন কি 100 বছরের লোক আছে গ্রামে? নাই, খুবই কম। সেটা আছে হচ্ছে টার্মিনাল পার্টে, যেমন কোস্টাল বেল্ট গুলোতে, ওখানে আছে চর অঞ্চলগুলোতে দেখবেন বুড়া বুড়া লোকজন আছে যাদের বয়স 100 পার করে ফেলছে, কারণ ওরা এই ধরনের খাবারগুলো কম খায়। আমার কথা বুঝছেন? তাইলে আমরা এটা হার্টের অসুখ তো শিখে ফেলছি, 3টা অসুখ। একটা অসুখ হচ্ছে এইটা, যেটা নাম ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ব্লকেজ এই নামে ডাকে। আর একটা হচ্ছে ভালভ নষ্ট হয়ে গেছে, এরকম দেখেন ভালভ নষ্ট হয় কাদের? যারা ছোটবেলায় বারবার টনসিল আক্রান্ত হয়েছে, ভালো ট্রিটমেন্ট হয় নাই, ওদেরই পরবর্তীতে হার্ট নষ্ট হয়, যেটা রিউমেটিক হার্ট ডিজিজ বলে। আর একটা হচ্ছে কনজেনিটাল হার্টের ফুটা, এটা 1% পাওয়া যায়, জন্মগত হার্টের দোষ। এটা নিয়ে আমরা আলাদা সেশন করব, বাট 98% আমাদের ডিএক্সএন এর লাইফস্টাইল কারেকশন করলে এটা আমরা সুস্থ থাকতে পারি, সুস্থ ভালো থাকতে পারি, ভালো হইতে পারি। এখন এই অর্গানটার নাম হচ্ছে লিভার। লিভার চিনেন? জি। হ্যাঁ, লিভার। এই লিভার মানে কলিজা, খুব দামি জিনিস না? সবাই আমরা কাউকে আদর করে বললে আমি কলিজার টুকরা না, খুব দামি জিনিস তো, খুব আদর করে জানি। এখন এই লিভারটা হচ্ছে মূলত কাজ করে হচ্ছে দুটো। একটা হচ্ছে স্টোরেজ ফাংশন। স্টোরেজ ফাংশন মানে কি? আমাদের এই এত বড় একটা বাসার একটা স্টোরেজ রুম থাকা দরকার না, যে কিছু মালপত্র আমি ওখানে রাখবো, অতিরিক্ত জিনিসগুলো রাখা লাগবে, এই স্টোরেজ কাজ করে। আর একটা হচ্ছে এক্সোক্রাইন কাজ, কিছু এনজাইম দেয় যেটা খাবার দাবার হজমে সাহায্য করে। এখন যখন এই চর্বি তো জমানোর কাজ ছিল স্টোরেজ কাজ, এখন স্টোরেজ এত হইছে যে ভিতরে আর জায়গা নাই। এখন গেটের সামনে দিয়ে ডাম্পিং করবেন না, আরো গাড়ি আসছে, মালপত্র আরো আসছে, সামনে ডাম্পিং করবেন, তখন লোকজন হাঁটারই জায়গা নাই, এরকম আছে না? এই কন্ডিশনের নাম হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার। তাহলে কন্ডিশনটা বুঝাইছি, আমি খুব সহজ করে আপনাদের বোঝার মতো করে বলছি যে কাজ ছিল এটা স্টোরেজেরই, কিন্তু স্টোরেজ এত পরিমাণ করছি এটা ভরে গেছে, এখন রাস্তা দিয়ে ডাম্পিং করছি। এখন রাস্তা দিয়ে ডাম্পিং করার কারণে মানুষজন আর হাঁটাচলা করতে পারতেছে না, এই কন্ডিশনটার নাম হচ্ছে ফ্যাটি লিভার। ভালো জিনিস জমাইছিলাম, হ্যাঁ, জমানোর কারণে এখন ওর যে নরমাল কাজগুলো ছিল সেটা করতে পারছে না। এক্সোক্রাইন মানে কিছু এনজাইম দিবে, এনজাইম আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। কি কেন বন্ধ হয়েছে? ওখানে চর্বি ডাম্পিং করছেন, ডাম্পিং করার কারণে ওটা ওই এনজাইমগুলো ব্যাক ফ্লো করে লিভারে চলে গেছে। এর নাম হচ্ছে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। বলছে সামান্য চর্বি তো না, আজকের চর্বি কালকে ফ্যাটি ডিজেনারেশন, আর পরশুদিন এটা লিভার সিরোসিস, এখান থেকে বের হয়ে আসার রাস্তা নাই। তাহলে ডেঞ্জারাস জিনিস না? জিনিস না, ডেঞ্জারাস জিনিস। আজকে ফ্যাটি লিভার ছিল, কালকে ফ্যাটি ডিজেনারেশন, পরশুদিন এটা লিভার সিরোসিস। তার মানে এটা একটা জটিল বিষয়, যদি আপনি এটা সজাগ না হন তাহলে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। এর পরের অর্গানটা হচ্ছে এই যে দেখছেন না, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। গত ক্লাসে এইটা নিয়েই কথা বলেছিলাম শুধু, তাই তো? গুড। সুতরাং আজকে হালকা টাচ দেই। যখন এইটা একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে তৈরি হয় কি? ইনসুলিন, তাই তো? এর কোথা থেকে তৈরি হয়? এই মাথার অংশ থেকে। এই জায়গা মাথা, এইটা বডি, এইটা লেজ। এই মাথাতে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা সেল আর বিটা সেল থাকে। এই বিটা সেলগুলো ইনসুলিন তৈরি করে, আলফা সেল গ্লুকাগন তৈরি করে। ইনসুলিনের কাজ হচ্ছে একে গেটম্যানের মতো, তাই বলেছিলাম নাকি? গেটম্যান। গেটম্যান মানে কি? কোলাপসিবল গেট আটকে বসে থাকে, কেউ আসলে খুলে দেয়, যায়। এখন যদি এই গেটম্যান না থাকে তাইলে যে সেলটা দেখছিলাম না, এই গোল একটা সেল দেখছিলাম না, মনে আছে সেলের কথা? সেল দেখছিলাম, কি মনে আছে না মনে নাই? মনে আছে, মনে নাই? সেল দেখছিলাম, এই যে সেলটা, এই যে সেল, এইটার নাম কি বলেন তো? সায়েন্সের কেউ আছেন না? এইটার নাম কি পারবেন কেউ একজন? এই কোষ তো পুরাটা কোষ, কিন্তু এই জিনিসটা কি? মাইটোকন্ড্রিয়া। এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস অফ দ্য বডি। পাওয়ার হাউস মানে হলে পাওয়ার জেনারেশন হয়। কি জেনারেশন? আপনি যে ভাত রুটি আলু খাইলেন, ওইটা যে চিনি তৈরি হলো, গ্লুকোজ, এই গ্লুকোজটা এইখানে আসবে, আসে সেল ওয়ালে আসবে। এখানে যদি গেটম্যানকে ইনসুলিন
ইনসুলিন থাকলে খুলে দিবে, এখান দিয়ে ও ঢুকবে, ঢুকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেই ঢুকবে তখন থেকে পাওয়ার হবে, এটিপি হবে। যদি এটিপি না হয়, যদি ঢুকতে না পারে, রক্তের মধ্যে প্রচুর গ্লুকোজ কিন্তু সেলের ভিতরে ঢুকতে পারতেছে না, এর নাম হচ্ছে ডায়াবেটিস। ব্লাড সুগার বেশি কিন্তু সেলের ভিতরে নাই, না থাকার কারণে আমার শরীরে এনার্জি নাই, তখন আমার শরীর দুর্বল লাগতেছে, আর ব্রেন বলতেছে যে একটু চিনি খাও না কেন, তোমার তো চিনি নাই শরীরে, ও লুকায় লুকায় চিনি খায়, এদিকে শরীরের মধ্যে চিনি বেশি। এই জন্য আগেকার দিনে বলতো ডায়াবেটিক পেশেন্ট হতো ফার্স্ট ক্লাস লায়ার, এরা প্রথম শ্রেণীর মিথ্যাবাদী, এরা সবাইকে ঘুম পাড়ায় তারপর উঠে যা চিনি খায়, কারণ ওকে খাওয়ায়, কারণ ব্রেন বলে যে তোমার তো চিনি নাই, কারণ সে সেলের মধ্যে কোনো চিনি পাচ্ছে না, কিন্তু চিনি তো তার শরীরে আছে কিন্তু এটা ঢুকতে পারতেছে না। কেন ঢুকতে পারতেছে না? ইনসুলিন নাই, গেটম্যান নাই। গেটম্যান হচ্ছে এখানে আসতো, কিন্তু গেটম্যান যে ফ্যাক্টরি থেকে তৈরি হবে, যে ফ্যাক্টরি থেকে গেটম্যানটা তৈরি হবে, এই ফ্যাক্টরি থেকে তো ইনসুলিন তৈরি হয়। এই ফ্যাক্টরির যদি পাওয়ার সাপ্লাই কমে যায়, যেমন আপনার বাইকের যদি তেলের লাইন জাম হয়ে যায়, আগে কি বাইকের আগের মতো স্পিড উঠবে? ক্লিয়ার? ক্লিয়ার তো? এখন এই ফ্যাক্টরিতে যদি পাওয়ার কমায় দেন, যে ওখান থেকে তেলের লাইন জাম হয়েছে, রক্ত লাইনটা এরকম ব্লকেজ হয়ে গেছে, এখন আগের মতো রক্ত যায় না, এ কি আগের মতো উৎপাদন করবে না কম উৎপাদন করবে? যদি বন্ধ হয়ে যায়, ও উৎপাদন করা বন্ধ করে দিবে না? খাবার না থাকলে পারবে না? পারবে না। তাইলে কি হচ্ছে, যদি আপনি এই পদ্ধতিটা অবলম্বন করেন, যে পদ্ধতির কথা বললাম, তাইলে কি হবে, এই লিভারের চর্বিও কমে যাবে, আস্তে আস্তে কমবে তো। এইটা যেভাবে কমবে, দেন খাবার যদি কমিয়ে দিই, তাহলে এখান থেকে নিয়ে নিবে, এখানে যেটা জমা আছে এখান থেকে নিয়ে নিবে, এখানে যেটা জমা আছে এখান থেকে নিয়ে নিবে, নাকি এক জায়গা থেকে নিবে শুধু? সারা শরীর থেকে নিবে। তাহলে যদি আপনি লাইফস্টাইল ঠিক করেন, তাহলে আমি হার্টের অসুখ থেকে বের হবো, ফ্যাটি লিভার থেকে বের হবো, ডায়াবেটিস থেকে বের হবো। আর এই তিনটা অসুখই এখনই ভাইটাল অসুখ, এটার সাথে কোনো জীবাণুর সম্পর্ক নাই। এই অসুখ কোনো জীবাণু দায়ী না, কোনো জীবাণু দায়ী না, করোনাও না, ব্যাকটেরিয়াও না, ভাইরাসও না, কারণ এই তিনটা অসুখ হলে লাইফস্টাইল ডিজিজ, রান্নাঘর থেকে ঢুকছে। আমার কথা বুঝতে পেরেছেন? এটা কোনো জীবাণু নাই, শুধুমাত্র রান্নাঘর থেকে এই অসুখগুলো আমাদের কাছে আসছে। তাহলে রান্নাঘর ঠিক হওয়া মানে কি? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন? মেশিন পত্র আছে, ফ্যাক্টরি আছে না? হ্যাঁ, এটার ভিতরে সব আছে, সব ফ্যাক্টরি আছে তো, সব এটার ভিতরে আছে। আচ্ছা, একটা আইফোন কিনলেও তো মাঝে মাঝে একটু মুছে রাখি না? বৃষ্টি পড়লে দেখা যায় আমার মাথায় পড়তেছে, কিন্তু আইফোনকে পড়তে দিব না, ঠিক আছে না? রাখবো, দরকার হলে পলিথিন দিয়ে পেঁচিয়ে টেঁচিয়ে রাখবো, কারণ জানি একটা আইফোনের দাম অনেক টাকা, তাই তো? জি। বাট এইটা যে একটা দাঁত অথবা একটা চোখ অথবা একটা যে কোনো পার্টের একটা দাম, আপনি কত অমূল্য, অমূল্য রত্ন, অমূল্য, কিন্তু আপনি এটাকে কি যথেচ্ছা ব্যবহার করছেন না? এর কি প্রপারলি যত্ন নিচ্ছেন আপনি? না। এই মেশিনটার কি আপনি যত্ন নিচ্ছেন? না, নিচ্ছি না। এই যত্ন না নেওয়ার কারণে কি হচ্ছে দেখেন, আমাদের রেজাল্ট আসতেছে কি, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়তেছে, আমাদের বিভিন্ন ধরনের ফাংশন, অ্যাবনরমাল ফাংশন দেখা দিচ্ছে, আলটিমেটলি আমাদের বিভিন্ন ইস্যু সামনে আসতেছে। আসতেছে না? আসতেছে না? আসতেছে। আমরা ডায়াবেটিস আক্রান্ত হচ্ছি, আমরা শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক আক্রান্ত হচ্ছি, এরকম। লাস্টে আমরা বিভিন্ন ক্লিনিকে যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি না? তারপরে আরো বড় ক্লিনিকে যাচ্ছি, টাকা থাকলে একদম গো টু সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ, ইয়েস, হ্যাঁ। তারপরে ফাইনাল প্যাকেজ হয়ে চলে আসতেছি, ফাইনাল ডেস্টিনেশন 3.5 হাত মাটির নিচে। ক্লিয়ার? জি। এখন আপনি যদি লাইফস্টাইলটাকে ঠিক করতে না চান, আপনি একটা প্রচন্ড পরিশ্রম করে অনেক উপার্জন করলেন, দেখা যেত 2 সেটিং সিঙ্গাপুর গেলে 3rd সেটিং আপনার বাড়ি বিক্রি করতে হবে, জমানো টাকা আর কভার করবে না। কত টাকা আপনি উপার্জন করছেন, কিন্তু 2 সেটিং সিঙ্গাপুরে যায় শেষ। এরকম আমরা ডক্টর হিসেবে আমরা দেখি যে অনেক টাকার লোক, কিন্তু 2 বার গেছে সিঙ্গাপুরে, 2 মাস 2.5 মাস করে থাকছে, পরে এসে দেখি বাড়ি বিক্রি করছে, বলছে যে জমানো টাকা শেষ। তার মানে লাইফস্টাইলটা ঠিক হয়নি, তাই তো? আমি যদি লাইফস্টাইলটা ঠিক করতে পারতাম, তাহলে কি হইতো, আমার লাইফটা আরো সুন্দর হইতো। এই জন্য ফাদার অফ মডার্ন মেডিসিন নাম হচ্ছে কি? হিপোক্রেটস বলছে যে আমাদের এমন খাবার খাওয়া উচিত যা ওষুধের মতো কাজ করে। খাবারের ডেফিনেশন কি? যা খাইলে শরীরে শক্তি হয়, ক্ষুধা চলে যায়, রোগ প্রতিরোধ করে,
ক্ষয় নিবারণ করে, তাই না? জি। এটার নাম খাবার। জি রোগ প্রতিরোধ করে, এটাও কিন্তু খাবারের কাজ। কিন্তু আমাদের ওষুধগুলো কি খাবার? জি না। ওষুধগুলো বিষ। বিষ। বাট আমার বাবা বলছে কি, let your food be your medicine and medicine be your food. খাবারই হবে ওষুধ, ওষুধই হবে খাবার। তাইলে আলাদা করে খাবারের ডেফিনেশনে তাই লেখা আছে, রোগ প্রতিরোধ করবে, তাই না? জি। ক্ষয় পূরণ করবে। জি কিন্তু আমাদের খাবারগুলো তা করতে পারতেছে না। আবার ওষুধ বিষ হয়ে গেছে, কারণ ওষুধের গায়ে লেখা থাকে যে গর্ভবতী মায়েদের থেকে দূরে রাখুন, লেখা আছে না? জি 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 আবার বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। কেন বাবা? খাবার যদি, ওষুধ যদি খাবার হয়, তাহলে তো বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, সবাই খাবে। হ্যাঁ, দেখেন, এই জন্য এইরকম একটা খাবার নিয়ে ডিএক্সএন কাজ করে, যে খাবারটা হেলথের কাজ করে, হেলথের কাজ করে, যে খাবারটা ওয়েলথকে সাপোর্ট করে। বলছে খাবারটা হেলথের কাজ করে, ওয়েলথকে সাপোর্ট করে, আপনার ওয়েলথ কিভাবে আসবে সেটা নিয়ে কাজ করে। এই জন্য এটাকে বলা হয় কিং অফ মিরাকুলাস হার্বস। হার্বস হচ্ছে ঔষধি গাছ, যেখান থেকে ঔষধ আসে। পৃথিবীতে যত ঔষধি গাছ আছে, সর্বোচ্চ ঔষধি ক্ষমতার গাছ হচ্ছে ডক্টর লিম। গ্যানোডার্মা লুসিডাম। এটা ইতিহাস অনেক পুরাতন, অনেক পুরাতন। কত পুরাতন? বলছে প্রায় 5000 বছর আগেকার ইতিহাস পাওয়া যায়। 5000 ইয়ার্স অ্যাগো, যখন একসময় জারদের নিয়ন্ত্রণে ওয়ার্ল্ড ছিল। জার বুঝেছেন? সম্রাট। সম্রাট, সম্রাট হচ্ছে কয়েকটা সম্রাট সারা পৃথিবী চালাইতো। এই সম্রাটরা কি করত? এই জিনিসটা তারা খাইতো, তাদের বিশ্বাস ছিল যে এইটা খাইলে তারা দীর্ঘদিন বাঁচবে, তাদের অসুখ বিসুখ হবে না। এই জন্য তারা এটা পাইতো। প্রকৃতিতে এটা পাওয়া যেত 8 থেকে 10টা। কোথায় পাওয়া যেত? রেইন ফরেস্টে, ডেড ওক ট্রিতে, মরা ওক গাছের মধ্যে লাল রঙের, টাটকা লাল রঙের এই মাশরুমটা হইতো। আর ওরা কি করতো? ওই মাশরুমগুলোর জন্য ওই বনাঞ্চলগুলা সারা বছর জুড়ে পাহারা দিত, পাহারা দিত, যাতে কেউ ঢুকতে না পারে, চুরি করতে না পারে। ওইটা ওরা ওই শুধু রাজা তো না, জাররা খেত, সম্রাটরা খেত। এখন যখন এই জারদের যুগ চলে গেল, বিশেষ করে এই 1900 শতাব্দীর গোড়ার দিকে, যখন যেটাকে বলা হয় বিজ্ঞানের যুগ, এখন তো কম্পিউটারের যুগ বলে, তাই তো? বিজ্ঞানের যুগ আসলো, তখন ফার্স্ট মানুষের মধ্যে কি, কেন এই কথা আসলো যে কেন জাররা খাবে, আমরা খাবো না। ওর মধ্যে কি আছে, কি আর কেন নিয়ে যখন মানুষ জিজ্ঞাসা শুরু হলো, বিশেষ করে জাপান এবং চীন, এরা খুব রিসার্চ শুরু করলো যে ওর মধ্যে কি আছে যেটা ওরা খায় আর আমরা কেন খাইতে পারবো না। তখন দেখলো, ওটা রিসার্চ করে দেখলো, বিশেষ করে জাপান এবং চীনে, যে প্রায় 400 মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা মানুষকে সুস্থ রাখতে পারে, ভালো রাখতে পারে, মানুষের ভিতর থেকে খারাপগুলোকে দূর করে বের করে দিতে পারে। ওই যে হেভি মেটালের কথা বললাম, যেটা আপনি প্রতিদিন বিষ হিসেবে খাচ্ছেন, এইটাকে বের করার ক্ষমতা এই গ্যানোডার্মা লুসিডামের আছে। যখন এটা জানলো যে ওর মধ্যে 400 মতো, 400 more than 400 micronutrient more in polysaccharide. This polysaccharide acts as a detergent to our body. আমার শরীরে ডিটারজেন্টের মতো কাজ করে, শরীরটাকে পরিষ্কার করে দেয়। গ্যানোডার্মা একটা শব্দ। জ্ঞানো শব্দের অর্থ শাইনিং অর পলিশিং। শাইনিং, শাইনিং বুঝেন? সুন্দর করা, ফিনিশিং আসা, শাইনিং অর পলিশিং, শাইনিং অর পলিশিং। দেখেন, শাইনিং অর পলিশিং। কেমন শাইনিং? চকচক করছে না? আর ডার্মা শব্দের তো স্কিন, তাহলে গ্যানোডার্মা, শাইনিং স্কিন। গ্যানোডার্মা খেলে প্রথম সপ্তাহে যে ইফেক্টটা পাবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার স্কিনটা চকচকে হবে, গ্লো হবে। এটা হচ্ছে প্রথম কাজ গ্যানোডার্মার, ফার্স্ট কাজ। যখন আপনার শরীরের মধ্যে অসুস্থতা ঢুকবে, তখন আপনার স্কিনটা ডার্ক হয়ে যায়। দেখবেন যে আমরা আমাদের পরিচিত আত্মীয়স্বজন, বাবা মা বলে, বাবা তোমার মুখটা একটু কালচে লাগছে কেন, তুমি একটা শরীর খারাপ লাগছে। ফার্স্ট কিন্তু মুখে, আমার ফেসে অ্যাপিয়ারেন্স চলে আসে, আমার গ্লোটা নষ্ট হয়ে থাকে, কিন্তু আমি কিন্তু অসুস্থ হই নাই, তার আগে আমার মুখ জানান দিয়ে দেয় যে মুখটা কালচে হয়ে গেছে কেমন। গ্যানোডার্মার ফার্স্ট কাজ হচ্ছে আপনার ফেস এবং স্কিনের গ্লো আনবে, গ্লো আনবে, পরিষ্কার করবে, চকচকে করবে, পলিশিং করবে। এইটাই ফার্স্ট কাজ। যদি দেখেন যে এটা হয়েছে, তার মানে গ্যানোডার্মার ফার্স্ট কাজটা হয়ে গেছে। এটা খেলে এটা আবার অনেক দিন লাগে না, বলছে যে এটা বলে যে 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই এটা পাওয়া যায়। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আমরা ফেসিয়াল গ্লো বলেন, এটা আমরা পেয়ে যাই এই গ্যানোডার্মা থেকে।
এরপরের কাজ হচ্ছে দেখেন ইনি হচ্ছেন ডাক্তার লিমশিওজিন। উনি এইটা নিয়ে পড়াশোনা করেছেন আফটার ওনার পোস্ট গ্রাজুয়েশন উনি 10 ইয়ার্স কাজ করেছেন। প্রকৃতিতে এখন পর্যন্ত 38 ভ্যারাইটির এই মাশরুম পাওয়া যায়, গ্যানোডার্মা পাওয়া যায়। প্রকৃতিতে কত পাওয়া যায়? 38,000 ভ্যারাইটি। তার মধ্যে মাত্র 2,000 ভ্যারাইটি মানুষ খেতে পারে, খাওয়ার যোগ্য। কত? 2,000। এই 2,000-এর মধ্যে মাত্র 200 আছে যেটা মানুষের রোগের সাথে সম্পর্কিত, রোগ আরোগ্য করতে পারে। কত আছে? 2। আর বাকি 1800 হচ্ছে সবজি মাশরুমের অন্তর্গত, যেটা আমরা রেস্টুরেন্টে খাই, বাসাতে খাই। আর এই 200 হচ্ছে রোগ আরোগ্যের সাথে সম্পর্কযুক্ত, যেটা রোগ আরোগ্য করতে পারে। এই 200-র মধ্যে 6টা কালার হচ্ছে টকটকে লাল। কিরকম লাল? টকটকে লাল। বিভিন্ন এগুলো বন্য মাশরুম, বনের মধ্যে এরকম কালারের মাশরুম পাওয়া যায়। কয়টা পাওয়া যায়? 6 রকমের। এখন ডাক্তার লিমশিওজিন যে কাজটা করছে, আমরা গত কয়েক বছর ধরে একটু হাইব্রিড আম খাচ্ছি না? বাড়ি 4, বাড়ি 5, বাড়ি 6, বাড়ি 7, বাড়ি 8, বাড়ি 9 আসছে এবার। এটার কাজটা কি? যে অনেকগুলো আমকে কম্বাইন করে একটা আমি নিয়ে আসা হয়েছে, যে আমটা সিজনের সবচাইতে শেষে আসবে, মিষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে, আটিটা ছোট থাকবে, আঁশ থাকবে না, সেন্টটা সুন্দর, আবার পোকামাকড় আক্রমণ করবে না। এইরকম করে জাত বাছাই করে একটার সাথে একটা টিস্যু কালচার করে এই জাতগুলো আবিষ্কার করা লাগে, অনেক দিন সময় লাগে একটার সাথে একটা মিক্স করে। ডাক্তার লিমশিওজিন উনি 10 বছর ধরে এই 6টা মাশরুমকে ল্যাবরেটরিতে একটা মাশরুমে নিয়ে আসছেন, সেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা লুসিডাম, হচ্ছে 6 in 1। যে 6টা মাশরুমের গুণাগুণ একটা মাশরুমের মধ্যে থাকবে। টাইম কত লাগছে? 10 ইয়ার্স। আফটার 10 ইয়ার্স যখন সেটা দেখছেন যে এটা একটা মাশরুমে আনতে পারা গেছে, অর্থাৎ সবগুলোর গুণ একটার মধ্যে আছে, তখন তিনি মালয়েশিয়াতে মাহাথিরের সময়ে 1993-তে উনি কেদাতে উনি একটা প্রজেক্ট শুরু করছেন, যেটা উদ্বোধন করেছিলেন দেখছি ডাক্তার মাহাথির মোহাম্মদের হাতে উদ্বোধন করা। আপনারা গেটে গেলে ওই ফলকটা এখনো আছে ফ্যাক্টরিতে, যেটা ওখানে কেদাতে একটা পলিউশন ফ্রি জোনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত। তাইলে এখানে এটা উনি এখন যেটা পৃথিবীর সবচাইতে বড় মাশরুম ফ্যাক্টরি বলা হয়, মাশরুম উৎপাদন প্রোডাকশন সেন্টার, ওয়ার্ল্ডের সবচাইতে লার্জেস্ট গ্যানোডার্মা ফ্যাক্টরি, এটার মালিক হচ্ছে ডিএক্সএন। ওকে, তাহলে আমরা ডাক্তার লিমশিওজিনকে একটা ধন্যবাদ দিতে পারি না? এখন দেখেন আমাদের এই ডিএক্সএনটা কি করে। মূলত ডিএক্সএন এর গ্যানোডার্মা লুসিডাম, এটা মূলত হচ্ছে টক্সিন ক্লিনজার। টক্সিন কোনগুলো? ওই যে আমার শরীরের মধ্যে কোলেস্টেরল জমেছিল, হেভি মেটাল জমেছিল, এগুলো শরীর থেকে বের করে দেওয়ার ক্ষমতা কার আছে? গ্যানোডার্মা লুসিডামের। বলছে কিভাবে হবে? বলছে আমি পরীক্ষা শুরু করার আগে আমি রক্তের কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট আর কিডনি ফাংশন টেস্ট এগুলো করে 1 মাস আমি গ্যানোডার্মা লুসিডাম খাবো। 1 মাস পরে আমি আবার এই টেস্টগুলো আবার করে দেখবো যে সবগুলো প্যারামিটার, সবগুলো ফাংশন আগের চেয়ে ডেভেলপ করছে। যদি করে তাহলে আমি এটা বলতে পারি যে এটার জন্য আমি ডেভেলপ করেছি, আমার সক্ষমতা বাড়ছে, আমার ওয়ার্ক অ্যাক্টিভিটি বাড়ছে, আগের চেয়ে বেশি পরিশ্রম করতে পারি কিন্তু টায়ার্ড হই না, তার মানে আমার ক্ষমতা বেড়ে গেছে, আগের চেয়ে আমার চেহারা সুন্দর লাগে, সবাই ভালো বলে যে কি করছেন ডাক্তার সাহেব, হ্যাঁ, কিংবা কি ওষুধ খাও, তোমার শরীরটা এখন দেখতে বেশ ভালো হয়েছে এখন। তাইলে এই কাজগুলো আমরা গ্যানোডার্মা নিয়ে নিজে পরীক্ষা করতে পারি, যেহেতু এটা একটা খাবার। ওকে, বেসিক নিউট্রিশন দেয়, যেহেতু এটা প্রোটিন জাতীয় খাবার, যেহেতু আমাদের প্রোটিনের স্বল্পতা আছে না নাই? আছে। এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, তাইলে যেহেতু আমার প্রোটিনের স্বল্পতা আছে, প্রতিদিন যদি আমি জ্ঞান রাখি তাহলে প্রোটিন ঘাটতি কমে গেল। তারপরে হচ্ছে একটা হচ্ছে টক্সিন ক্লিনজার, টক্সিন বের করে দিল, প্রোটিনের ঘাটতি কমাইলো। সিস্টেম রেগুলেটর,
যে সিস্টেমগুলো আমাদের ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক আছে না ফাংশন, মোবাইলে আগের অনেক ফাংশন কাজ করতে এখন কাজ করে না, পুরানো হয়ে গেলে হয় না, এইগুলা রিপেয়ার করার ক্ষমতা এর মধ্যে আছে। 8G আর GL দুইটা জিনিস পাওয়া যায়। একটা 8G, এটা হচ্ছে অ্যাডাল্ট মাশরুম যার বয়স 90 দিন, আর একটা হচ্ছে GL যার বয়স 18 দিন। এই GLটা ফর রিজেনারেশন, যে সিস্টেমগুলো দুর্বল হয়ে গেছে, ক্ষয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আবার রেগুলেট করে, আবার রিজেনারেশন করে। ওকে, এরপরে হচ্ছে ইমিউন বুস্টার, তখন আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। যে একটু রোদ লাগলো আর ঠান্ডা লেগে গেল, একটু বৃষ্টি ভিজলাম ঠান্ডা লেগে গেল, একটু কিছু খাইলাম পেট খারাপ হয়ে গেল, এরকম না, আমার বডির ইমিউনিটি বেড়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। এটা হচ্ছে এই গ্যানোডার্মা লুসিডামের ফাংশন। এর কি আছে? নো টক্সিন, নো সাইড ইফেক্ট। অনেক ওষুধের সাইড ইফেক্ট আছে না, বেশি দিন খাইলে কিডনি ড্যামেজ হয়ে যায়, আছে না? পেইন কিলার আছে না? নাই আছে, আছে। ইভেন অন প্রলংড ইউজ, অনেক দিন ইউজ করলে কোনো বিষ এর মধ্যে নাই। ওভারঅল নরমালাইজিং সেল ফাংশন, নট স্পেসিফাইড ফর এনি ডিজিজ অর অর্গান, অর্গান অথবা ডিজিজের প্রতি স্পেসিফাইড না। হু ক্যান ইউজ, কারা খাইতে পারবে? একটু দেখেন তো কারা কারা খাইতে পারবে। প্রেগন্যান্ট ওম্যান, যে মাদার ক্যারি করছে, বাবু ক্যারি করছে, এই মা খেতে পারবে। স্মল চিলড্রেন, এরা খেতে পারবে। স্কুল গোয়িং চিলড্রেন, এরা খেতে পারবে। ইয়ং পিপুল, এরা খেতে পারবে। ম্যারিড কাপল, এরা খেতে পারবে। ওল্ড পিপুল, এরা খেতে পারবে। সিক পিপুল, যারা হাসপাতালে ভর্তি হয়ে আছে, এরাও খেতে পারবে। তাহলে এটা খাবার না ওষুধ? খাবার। এটা কি শিওর হয়েছেন খাবার? আমাদের খাবারের যে টার্মসটা দরকার ছিল সেটা সবগুলো ফুলফিল করছে? লেখা নাই যে বাচ্চাদের নাগালের বাইরে রাখুন, লেখা আছে আমার মনে হয়? তাহলে এটা 100% খাবার? গুড। এই কথাগুলো যে আমি বললাম, এটা প্রচুর পাবলিকেশন আছে, পাবলিকেশন অথেন্টিক রিসার্চ আছে। রিসার্চ গুলো দেখেন, দেখে বলছে ম্যাজিক মাশরুম, ম্যাজিক মাশরুম যেটা কিডনিকে ভালো করছে, আবার লিভারকেও ভালো করছে, আবার হার্টের জন্য কাজ করছে। স্যার আর যেটা কত বছরের বাচ্চারা খেতে পারবে? আর যেটা 1 বছর অ্যাকর্ডিং টু ডিমান্ড। 8G ফর ডিটক্সিফিকেশন, বাচ্চাদের যদি ডিটক্সিফিকেশন, বাচ্চা সাধারণত টক্সিন ফ্রি থাকে, বাচ্চা তো থাকে একটা প্রোটেক্টিভ জায়গায় যেখানে সাউন্ড পলিউশন নাই, কোনো কিছু নাই। মায়ের যদি পলিউশন থাকে সেটা বাচ্চার কাছে আসে না, কারণ প্লাসেন্টাল বেরিয়ার ওটাকে, তাহলে বাচ্চা হচ্ছে নিউট্রাল জিনিস। যদি বাচ্চা অসুস্থ থাকে, যদি অসুস্থ থাকে, অনেক কারণে অসুস্থ হয়, কিছু কিছু ডিজিজ কন্ডিশন যেটা প্লাসেন্টাল বেরিয়ার ক্রস করে আসে, অল্প সামান্য 2-1টা আছে, এ ধরনের যদি হয়, সেগুলোকে আমরা 8Gর সাপোর্ট দিব। ইউজুয়ালি 8Gর সাপোর্ট বাচ্চাদের ক্ষেত্রে খুব কমই লাগে। আর একটা নিয়ম আছে যে 6 মাস 5 মাস পর্যন্ত আমরা বাইরের খাবারগুলোকে বাচ্চার জন্য অ্যাভয়েড করবো, এক্সেপ্ট স্পিরুলিনা। এটা নিয়ে আরেকদিন আরেকটা সেশন বলবো। স্পিরুলিনাটা আমরা ছোট বেবি যাদের লো বার্থ ওয়েট হয়েছে, 2500 গ্রামের কম নিয়ে পৃথিবীতে আসছে, আছে না এরকম বাচ্চা? এই বাচ্চা তো অপুষ্টি বাচ্চা আসছে, মা খেতে পারে নাই, মা অসুস্থ ছিল, ওদের ক্ষেত্রে আমরা কি করব? স্পিরুলিনাটাকে মায়ের বুকের দুধ চিপে নিয়ে ওর মধ্যে স্পিরুলিনা গুঁড়া দিয়ে মিলিয়ে একটু খাওয়াবো, বাচ্চার দ্রুত গ্রোথ হবে। বাট যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে, ওর ব্রেন ডেভেলপমেন্ট হয়নি, তখন আমরা তাকে GL দিব। জিএল, আমার কথা বুঝতে পেরেছেন? আর যদি 1 বছরের বেশি হয়ে যায়, তখন 8GGL বোধ দিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা 8GGL কম্বিনেশন একটা প্রোডাক্ট মালয়েশিয়াতে পাওয়া যায়, ঋষিলাম, দেখবেন পাওয়া যায় ঋষিলাম, ওখানে 8G আর DL মিলাই একটা কম্বিনেশন প্রোডাক্ট করা আছে। ওই ঋষিলাম অল্প একটু করে ঋষিলাম আমি ছোট বেবিকে, যাদের বয়স 6 মাস প্লাস হয়েছে, ওদেরকে আমরা দিতে পারবো অ্যাকর্ডিং টু ওদের ডেভেলপমেন্ট কমতি থাকলে। এটা অ্যাকর্ডিং টু আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। যে ডাক্তার এই গ্যানোডার্মা সম্পর্কে জানে, যে জানে না তার কাছে গেলে তো আপনাকে বাউন্ডারি মারি উড়াই দিবে যে এখান থেকে বের হন। আমার কথা বুঝতে পারছেন? আমার নলেজ না থাকে, নলেজ হচ্ছে লাইট, লাইট থাকলে আলো আর লাইট না থাকলে অন্ধকার। উনি তো গ্যানোডার্মা সম্পর্কে অন্ধ, ওনার কাছে যে কথা বলে তো লাভ নাই আপনার। যিনি গ্যানোডার্মা সম্পর্কে জানেন অথবা জানার চেষ্টা করেন। আমি একটা গল্প, মাঝে মাঝে গল্প, আজকে গল্প বলিই নাই বলা চলে, একটা গল্প বলি। আমার একটা পেশেন্ট, একটা না বহু পেশেন্টের একটা কাহিনী বলি। খুলনার ওইদিকে বাড়ি, তো উনি, ওনার ওই অ্যাডিনোমায়োসিস ছিল, খুব ডিফিকাল্ট একটা কেস। মহিলাদের ক্ষেত্রে এটা ডিসমেলেরিয়া হয় এবং পেশেন্ট ফেইন্ট হয়ে যায় পিরিয়ডের সময়, এত ব্যথা হয়। তো ওটা ওনার ইউটেরাসটা ফেলে দেওয়ার কাহিনী ছিল। তো উনি চেন্নাইতে অ্যাপোলোতে দেখাইতো। তো উনি আমাদের এই গ্যানোডার্মা খেয়েছেন, আমাদের কিছু হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন। তো উনি বললাম যে আল্ট্রাসাউন্ড বলেছে, আমি
ও আমাদের ওই ম্যাডাম ওখানে আমাকে 3 মাস পরে যেতে বলছিল, যেহেতু আমার ব্যথা হচ্ছে না, আমি আবার ওনাকে একবার দেখি, এখন যান দেখি আসতে। ওখানে যে স্ক্যানিং টেনিং করে দেখে যে টোটাল রিমুভ হয়ে গেছে, কিছু নাই, কমপ্লেইন নাই। তো উনি আবার বুদ্ধি করে আমার প্রেসক্রিপশনগুলো নিয়ে গেছেন। নিয়ে যা উনি বলল যে প্রায় 1 ঘন্টার উপরে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হোমিওপ্যাথিক ওষুধ প্লাস এই আরজিজিএল গুলো নেটে বের করে করে পড়ছে। উনি পড়ে উনি দেখছে, যখন যে নাই দেখছে তখন বলছে কিভাবে হলো এটা, তখন বলছে আমি এই কাজগুলো করেছি। তখন উনি বলছেন যে আপনার তো একদম কমপ্লিটলি ওকে হয়েছে, আপনি ওই ডাক্তারের কাছে আরেকবার যান যে এগুলো আর খেতে হবে কিনা। এখন আপনি ইউ আর কমপ্লিটলি ফ্রি ফ্রম অ্যাডিনোমায়োসিস। উনি খুলনায় না, যে কলকাতায় আসলে অনেকেই কলকাতা থেকে খুলনা কাছে, উনি সরাসরি চেন্নাই টু ঢাকা ফ্লাইট করছেন। ঢাকায় এসে আমাকে বলছেন যে আমাকে তো উনি বলছেন একেবারে ফ্রি, আর কোনো আমি কি এটা আর খাবো? বললাম যে যেহেতু আপনি এই আরজিজিএলটা এক্সপেন্সিভ আইটেম, বাট আপনি এটা বছরে 1-2 বার করে খেয়েন আপনি ভালো থাকার জন্য। কারণ যে কারণে আগের বার অসুখ হয়েছিল ওই কারণে তো আপনি এখনো থাকবেন, তাই না? তাইলে আবার 2 বছর পরে আবার অ্যাটাক হবেন। আমি যদি বছরে 1 বার করে পরিষ্কার করি, দিস ইজ এ ক্লিনজার, সাবান দিয়ে ধোয়া। বাইরে তো সাবান দিয়ে ধুচ্ছি, ভিতরে কি সাবান দিয়ে ধুচ্ছি আমরা? তাহলে এই ভিতরে ধোয়াটা কে করে? আরজিএল। তাইলে আমরা যদি বছরের একটা সময় যদি আমরা সুস্থ মানুষরা খাই, তাইলে আমরা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাব না। তো এই জন্য আমাদের মানে প্রত্যেকেরই যে 1-2 মাস করে বছরে আরজিএল, যারা সুস্থ আছি, আর যারা অসুস্থ তারা তো পরিমাণে একটু বেশি খেতে হবে, বাইরে বেশি দিন খেতে হবে। ওকে, এবং এটা লাইফস্টাইলের পার্ট, আহার বিহার, এটা হচ্ছে লাইফস্টাইল। এই আরজিজিএল হচ্ছে লাইফস্টাইলের পার্ট। এটা যদি আপনি বুঝেন তাইলে এইটা খরচ করবেন, না বুঝলে তো খরচ আপনার হবে না। যে আমি এই 6,000 টাকা দিয়ে এই জিনিস আমি 1 মাস খাবো, আরে 318,000 টাকাতে 1 মাসেই নষ্ট হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে। তাইলে আগে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর না? আপনারা প্রিভেনশনের দিকে যান, এটা আপনার প্রিভেনশনে কাজ করে। কারণ আমার ভিতরে কিন্তু আমরা অসুস্থতা একটা লেভেল পর্যন্ত কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই না যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারি। আমি গতদিনে বলেছিলাম আইসবার্গ ফেনোমেনন, যে সমাজের মধ্যে একটা আইস যদি পানির মধ্যে ডুবাই দেয় দেখবেন অল্প একটু ভেসে থাকে, পুরাটাই নিচে থাকে। সমাজের মধ্যে অসুস্থ লোকগুলা 1% ডাক্তারের কাছে ফোকাসিং হয়, আর বাকিটা ওই রোগ ব্যাধি নিয়েই ঘুরে ঘুরে বেড়ায়, কেউ ডাক্তারের কাছে যায় না। সেটা হচ্ছে, এটাকে বলা হয় আইসবার্গ ফেনোমেনন। আমরাও কি করি, যতক্ষণ পর্যন্ত টিকতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোকাসিং হই না। তাইলে আমাদের ভিতরে কিন্তু খারাপই আছে, অসুস্থতা আছে, সেটা আমরা নিয়েই চলতে পারতেছি। কিন্তু এইটার থেকে বের হওয়ার উপায় হচ্ছে, যেটা করে সেটা হচ্ছে আরটিজিএল গ্যানোডার্মা অথবা এই রিলেটেড প্রোডাক্ট। আমি প্রতিদিন ব্লাড কফি খাবো, ব্লাড কফির মধ্যে কি আছে? ঋষিজ্ঞানও আছে না? তাহলে ঋষিজ্ঞানও আছে, প্রতিদিন আমি ব্লাড কফি খাবো। এটা তো নট বেশি এক্সপেন্সিভ না। আমি তো চা কফি খাই, আমি চা কফি ওইটা বাদ দিয়ে আমি এই কফিটা খেলাম, তাহলে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল। আমি রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাপ্ত হচ্ছি প্রতিদিনই আমি পরিষ্কার করছি শরীরটাকে। ক্লিয়ার? ঘন্টার পর ঘন্টা কাজ করে যাবেন উইদাউট এনি টায়ার্ডনেস। কেন? আপনি ফ্রেশ, ভিতরটা ফ্রেশ। যদি ভিতরে ফ্রেশ না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে অল্প সময় টায়ার্ড হয়ে যাবেন, কথা বলতে বলতে না ডাক্তার একটু রেস্ট নিই, জিরায় নিই, এরকম বলে না? নো। এখন কথা হচ্ছে যে এই মাশরুমের এই ক্ষমতা আছে। তারপরে এখন দেখেন বলছে গ্যানোডার্মা কিওর অল ডিজিজ, সব রোগের উপরে ফাংশন আছে। মাশরুম মে স্টপ দ্য ক্যান্সার সেল মাল্টিপ্লাইং, ক্যান্সারের উপরে প্রচন্ড ক্ষমতা আছে, কিন্তু ওষুধ বাদ দিয়ে না। যে আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, চলুক, সাথে এইটা খান, তাহলে ক্যান্সারের গ্রোথটাকেও আটকাই দিবে, আপনার ওষুধটা তাড়াতাড়ি কাজ করবে। ক্লিয়ার হয়েছেন? ওইটা বন্ধ করে না, ওইটার সাথে ডিএক্সএনর মাশরুমটা চলবে। তারপরে ক্যান্সার ট্রিটমেন্টের ব্যবহার, হেপাটিক এন্ড রেনাল প্রোফাইলেকটিক ইফেক্ট, লিভার এবং কিডনিকে ভালো রাখার কাজ করে এটা। ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসিমিয়া, যাদের ব্লাড সুগার কমে যায় তাদের জন্য এটা কাজ করে, যাদের বেড়ে যায় তাদের জন্য কাজ করে। কোলেস্টেরল সিনথেসিস ইনহিবিট, যারা কোলেস্টেরল কন্ট্রোল করতে পারছেন না, আপনি এটা খাওয়া শুরু করেন, যেমন কোলেস্টেরল অটো কন্ট্রোল হয়ে আসছে। আর এটা দিয়ে আমাদের এ লট অফ প্রোডাক্টস আমাদের আছে। এখন কথা হচ্ছে, দেখেন আমি এখন বিজনেসের কথা বলি। এত সময় তো বললাম স্বাস্থ্য নিয়ে কথা বললাম। এখন স্বাস্থ্য এটা তো অনেক এক্সপেন্সিভ একটা আইটেম না? আমি হেলথের কথা শুনছি। এখন ওয়েলথ আসবে কি করে? ওয়েলথ মানে সম্পদ। বলছে ডিএক্সএন এর ব্যবস্থা দুটো রাখছে, হেলথের একটা পার্ট, ওয়েলথ হেলথের একটা পার্ট। যদি ওয়েলথ না থাকে আপনি হেলথি না।
যে যতই তাত্ত্বিক কথা বলুক কোনো লাভ নাই। আপনি টাকা না থাকলে আপনি সুস্থ না। কেন সুস্থ না? বলবেন না, আপনার সামাজিক সম্মান পাচ্ছেন না, আপনি ওই জায়গায় ওই লেভেল পাচ্ছেন না, কারণ আপনি টাকা নাই। যদি এমন কিছু করা যায় যে আমার হেলথ আসবে, বাই প্রোডাক্ট হিসেবে টাকা আসবে। ডিএক্সএন এর বোনাসের জন্য ঘুরতে হয় নাকি? না, বোনাস তো আসে। বাই প্রোডাক্ট কাজ করছেন, আপনার 10,000 মেম্বার আছে, 10,000 মেম্বার দেখা যায় যে তাদের নিজেরা সুস্থ থাকার জন্য এই প্রোডাক্টগুলো কনজিউম করে, ব্যবহার করে। আপনার বোনাস কেউ আটকাইতে পারবে? নাকি দরখাস্ত করতে হবে, এর সিগনেচার ওর সিগনেচার নিতে হবে, তবে কেন? এটা হলে বাই প্রোডাক্ট হিসেবে আসবে। কাজটা কি? আপনি যেটা খেয়ে সুস্থ আছেন, এই সুস্থ থাকার কথাটা অন্যের কাছে পৌঁছাই দেওয়া। কিভাবে পৌঁছাবেন? বিশ্বাসযোগ্য উপায়ে পৌঁছাবেন। আকাশ কুসুম কথা বললে তো হবে না। আমার কথা বোঝা গেছে? এখন দেখেন আমাদের যে পেস্টটা আছে, এটা মিরাকেলের চাইতেও মিরাকেল। এটা তৈরি করছে কি দিয়া? ক্যানোডার্মা। এই ক্যানোডার্মা কি? ফুড গ্রেড। বাজারে এমন একটা পেস্ট আছে, ফুড গ্রেড পেস্ট আছে, আপনার বাচ্চা দেখবেন পেস্ট নিয়ে খেয়ে ফেলতেছে, আটকানোর কিছু নাই। কিন্তু বাজারে কোনো ফুড গ্রেড পেস্ট আছে? ওই পেস্টের মধ্যে আছে ফ্লোরাইড, ওর মধ্যে আসো আরো বেশি বেশি খারাপ ইনগ্রেডিয়েন্ট আছে, কেমিক্যাল আছে, যেগুলো খেলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে এবং আমাদের ওরাল কার্সিনোমার জন্য দায়ী এই পেস্টগুলা। তাইলে আমি যদি এমন একটা পেস্ট আমি নিজে ব্যবহার করি, আমারও তো কিছু সবটা কি পরিষ্কার করে ফেলতে পারি? ব্রাশ করার পরে কিছু অংশ তো চলে যায় মুখে। অবশ্যই প্রতিদিন সকাল বিকাল ব্রাশ করছি, কিছু অংশ প্রতিদিন যাচ্ছে। তাহলে আমি যদি একটা হেলথি পেস্ট আমি ব্যবহার করা অভ্যস্ত করি, আমার ফ্যামিলি যদি সবাই ব্যবহার করে, এটা করলে কি পিভি পাবেন না? পিভির সাথে কি এসবি আছে না? এসবির সাথে বোনাস আছে না? তাহলে কি আপনি ব্যবহার করতেছেন, আবার ওখান থেকে ইনকামও হচ্ছে। আপনি সেন্সোডাইন ব্যবহার করেন, 1,000 টাকা করে কিনছি, ওখান থেকে পিভি আছে? এসবি আছে? মাস শেষে বোনাস আছে? 10 জনকে বলছেন, সবাই কিনছে, আপনি কোনো একটা মান্না দিছে কোনো মাসে? দেয়নি। তাহলে কি বলছে ডাক্তার লিমশিদিন? এমন একটা সিস্টেম দাঁড় করিয়ে দিয়েছে, আপনি সুস্থ থাকবেন আর সেখান থেকে পিভিএসবি পাবেন। আপনি 10 জনকে ব্যবহার করতে দিচ্ছেন, ওরাও পিভিএসবি পাবে, আপনি ওখান থেকে একটা বোনাস পাবেন। পাবেন কি পাবেন না? কেউ কেউ এখন উল্টা বলে দেহ এটা হারাম। না বুঝে না, ব্যাপার বুঝেন। আমি যখন 2000 আমি তো জয়েন করেছি, মানে ডিএক্সএন সম্পর্কে দাওয়াত পেয়েছি 2010 সালে। আমি আমার কাহিনী বলি, আমি কি করে ডিএক্সএন আসলাম আর কি করে হলাম। আমি ডিএক্সএন সম্পর্কে জানতাম না, মোটেও জানতাম না। 2010 সালে একটা দাওয়াত পেলাম। আমাদের কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে একজন শিক্ষক ছিল, ওনাকে প্রচন্ড ভয় পেতাম। মানে উনি প্রচন্ড রাগী টাইপের মানুষ। আর অ্যানাটমি ডিপার্টমেন্টের টিচাররা সাধারণত রাগী হয় মানে আমাদের ডেড বডি কাটা, যেটা লাশ কাটার ডাক্তাররা, ওরা মানে নর্মাল থাকে না। মানে আমাদেরকে তো ভয়, মানে ধমক দিয়ে কাজ করাইতে হয়। যেমন উনি আমাদেরকে কোনো মাস্ক ব্যবহার করতে দিতেন না, কোনো গ্লোভস পরতে দিতেন না, উনিও পরতেন না, আমাদেরকে পরতে দিতেন না। আর ওই ফরমালিন ডেড বডিতে তো ইয়ের মধ্যে ডুবানো থাকে, প্রতিদিন ডোম এসে তুলে দেয়, আবার কাজ শেষ করে পরে আবার ওর মধ্যে ডুবায় রাখে। তো ওই বডিগুলো আমাদেরকে খালি হাতে নাড়তে বলতেন। তারপরে নাড়ি ভুড়ি, লিভার টিভার এগুলো হাত দিয়ে ধরতে বলছেন, যে তুমি যদি গ্লোভস পরো তাহলে তো ওই টাচটা, ফিলটা পাবা না, আর হাত দিয়ে ধরবা ফিল পাবা। হাত দিয়ে ধরতে হইতো, করতে হইতো। তো উনি ধরতো আগে, উনি ধরতো, তারপর আমাদেরকে ধরাইতো, এবং খুব কড়া। এবং উনি মানে কোনো রকম কোনো ইয়ে নাই, ওনার ক্লাসে কোনো বই, মানে উনি একদম মুখস্থ উনি পড়াতেন, আমাদেরকে মুখস্থ বলতেন। যার জন্য ওনার ক্লাস মানে একটা পিন পড়লেও কোনো সাইড টক হবে না, কার সাথে কেউ কথা বলতে, স্যারের সাথে কথা বলতে হবে, মানে এইরকম করা টাইপের। মানে এখন আমাকে স্যার দেখলে ভয় লাগে, স্যারের দেখলে এখনো ভয় লাগে। তো ওই স্যার দেখি আমার চেম্বারে আসছে, এসে আমাকে বললেন, উনি ওনার এক বন্ধু আসছেন, প্রফেসর মাহবুবুর রহমান, উনি শিশু হাসপাতালের একজন ডাক্তার। তো বলছেন, আমাকে জিজ্ঞেস করছেন যে, তো বললো যে এইটা এগুলো সম্পর্কে আছে। তখন আমি স্যারকে বললাম যে, স্যার আমি তো এবার হজে যাব, হজ থেকে ঘুরে এসে স্যার আপনি সময় দিব, এটা নিয়ে আমি বুঝবো। দেখে আমি হজ থেকে ঘুরে আসার পরে আবার স্যার আসছেন, ওগুলো দিচ্ছেন, আমি বুঝলাম। আমি ডিএক্সএন সম্পর্কে জানতাম না, কিন্তু এই মাশরুম সম্পর্কে আমি জানতাম যে মাশরুমগুলো ভালো। এরপরে দেখলাম যে স্যার বলুন ঠিক আছে স্যার আমি লিখতাম। আমি কখনোই ডিএক্সএন অফিসেও আসিনি, আমি যখন ডায়মন্ড হয়েছি তারপরে ডিএক্সএন অফিসে আসছি, এর আগে কোনোদিনও ডায়মন্ড হয়নি। আমি তখন লিখতাম কি স্পিরুলিনা আরজিজিএল।
স্পিরুলিনা আর আরজিজিএল, এগুলোতে পিভিএসবি বেশি, খুব দ্রুত ডায়মন্ড হয়েছি। আমাকে যিনি গাইড করতেন, এবং আমি 13 সালে ডায়মন্ড হয়ে আমি ইয়েতে গেছি, মালয়েশিয়াতে একটা প্রমোশনে গেছিলাম, প্রমোশন অ্যানিভার্সারিতে গেছিলাম, ওটা ছিল 20তম অ্যানিভার্সারিতে। অনেকেই জিজ্ঞেস করে যে আপনি কিভাবে ডায়মন্ড, আপনি কি? আমি বললাম আমি কি তো জানি না। আমার সাথে যে ছিল আমার আপলাইন, তাকে দেখাই দিতাম যে ফয়সালকে জিজ্ঞেস করেন, আমি তো কিছু জানি না এই ব্যাপারে, আসলে কিছু জানতাম না, কিন্তু ও পিভি গুলো সেট আপ করে করে ডায়মন্ড বানিয়ে দিয়েছে আমাকে। আমার কথা বোঝা গেছে? কারণ আমি সেল করছি, প্রেসক্রিপশন করছি, রোগীরা উপকার পাইছে, পরের দিন নিতে আসছে, আবার নিচে আমার চেম্বার থেকে হয়েছে, আমার তো কোথাও যাওয়ার দরকার পড়েনি, আমি ডিএক্সএন বুঝিও নাই, খালি ডিএক্সএন এর উপকার বুঝেছি। তারপরে ওখান থেকে ঘুরে আসার পরে আমার কিছু বোধোদয় হলো যে তো এটা তো একটা সুযোগ আছে, অনেক ডাক্তারদের সাথে পরিচয় হলো তখন ওই সময়। তো সবাই আমাকে জিজ্ঞেস করে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারি না ডিএক্সএন সম্পর্কে। তাই বললাম যে একটু বুঝলে কি হয়, ওদের মার্কেটিং প্ল্যান বোঝা শুরু করলাম। একটা প্রোগ্রামে আসলাম, এখানে ওই যে পিন দেওয়ার জন্য দাওয়াত দিল, সেদিন এসে পিন নিলাম, চিন্তা করলাম যে তাহলে এটা তো বিজনেস বুঝলে তো মনে হয় আর একটু ভালো হবে, এবং বিজনেস বোঝা শুরু করলাম আরো 2 বছর পরে। বুঝলাম বোধ হয় সম্ভবত 16 সালের দিকে এসে ডিএক্সএন বুঝলাম কিভাবে, সেটাও আপনাদেরকে বুঝি, যারা আছেন তাদেরকে বোঝার চেষ্টা করি। 2015 সাল 14 সাল 2 বছরে আমি কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ পাই নাই। তা আমার মনে একটা কষ্ট হইলো, ওইবার যেহেতু খুব ভালো লাগছিল, ওখানে আমরা অনেকটা দেশের সাথে থাকতাম, আমরা ইউরোপিয়ান দেশের সাথে থাকতাম, খুব ভালো ছিল, কিন্তু এই 2 বছর কেন গেলাম না? তাহলে আমি আপলাইনকে জিজ্ঞেস করলাম যে কেন আমি গেলাম না? তোমরা গেলা, তোমরা ইন্দোনেশিয়ায় গেলা, তোমরা ইয়েতে গেলা, নেপালে গেলা, আমি কেন গেলাম না? মালয়েশিয়ায় গেলা 3 বছর। তো ওরা বললো যে স্যার আপনার এই লাইনে পিভি এইরকম হলে, তাহলে তুমি ওই লাইনে দিতা, আমার তো পিভি আছে, তাহলে ওই লাইনে দিলেই তো আমি যাইতে পারতাম। বললাম যে তাহলে ঠিক আছে, স্টপ, আমি এখন বুঝবো, আমি মাসের শেষে বলবো যে আমার পিভি কে ওই লাইনে দিলে তাহলে আমার এখানে একটা ডায়মন্ড বের হবে, এখানে একটা এইটা হবে। তখন ঠিক আছে। এরপরে দেখি যে আমার প্রতি মাসেই ডায়মন্ড বের হয়, এ লাইনে একটা বের হয়, এরকম করে করে আমার দ্রুত ডায়মন্ড বের হওয়া শুরু হলো। কারণ আমি বুঝছি যে কত পিভি হলে এসে হয়, 5-6টা এসে হলে একটা ডায়মন্ড হয়। তা আমি দেখলাম যে তুমি চাইলে এইভাবে পিভি গুলো সেট আপ, দেখলাম আমার প্রতি মাসেই ডায়মন্ড বের হওয়া শুরু হয়, 1 মাস 2 মাস পর একটা ডায়মন্ড বের হয়। আস্তে আস্তে আমি বুঝে ফেললাম। তারপর দেখলাম যে এখন আমার টিএসআইপি হয়, এখন আমার প্রত্যেক প্রমোশনে অ্যাচিভ হয়, কারণ আমার তো পিভি আছে। কারণ আমি বলা চলে যে একটা ভালো ইউজার মানে প্র্যাকটিশনার্স। এবং আমি যখন এগুলো আরো স্টাডি করা শুরু করলাম, এটার থেকে আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া শুরু করলাম, পড়লে তো ভালো জানা যাবে। এরপরে আমি 2018 সালে এখন রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে যখন গেলাম, আপনারা জানেন এটা সম্পর্কে? না। রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় জাহাজ, 16 তালা। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে থাইল্যান্ড থেকে আবার সিঙ্গাপুর, টোটাল 7 দিনের প্যাকেজ করলাম। ওখানের মধ্যে সেমিনার ছিল, বড় বড় ডাক্তাররা ছিল, সারা ওয়ার্ল্ডের আমরা প্রায় 1000 ডিএক্সএন এর ছিল যারা কোয়ালিফাইড। এর মধ্যে বড় বড় ডাক্তাররা ছিল অনেক, এদের সাথে কাছে বসে বসে কথা বলার, যেমন পাকিস্তানের প্রফেসর রশিদ সাহেব ছিলেন, ইন্ডিয়ার প্রফেসর রঞ্জন ছিলেন, ভাসপাল ছিলেন, এদের সাথে আমরা টেবিল টক করার আলোচনা পাইলাম, তারা কিভাবে কোন প্রোডাক্টটা ইউজ করে। বিশেষ করে এই যে পাকিস্তানে একটা প্রজেক্ট আছে, জাতিসংঘের প্রজেক্ট, এটা ডিএক্সএন এর রিশিলাম এবং স্পিরুলিনা অটিস্টিক বেবি ম্যালনারিস্ট বেবিদের জন্য ওরা ওই প্রজেক্ট করে। এবং ওখানে একটা কেস প্রেজেন্টেশনও করলো, যেগুলো বাচ্চাগুলো যারা চোখে দেখতো না, কনভালশন হইতো, এই ধরনের বাচ্চাগুলোকে উপর কাজ করেছে ডিএক্সএন, এবং যেটা ফান্ডেড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘ থেকে টাকাটা ওই ফান্ডে দেয়। এই প্রজেক্টের লোকদের সাথে পরিচয় হওয়ার পর আমার তো আরো একটু ডেভেলপ হলাম, এবং আমি কিন্তু এই 2022 সালে যখন আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছি, তখন আমি দেখলাম যে আমার রাস্তা তো সহজ, কারণ আমি সব যারা ভালো করছে, ভালো করে, তাদের সাথে আমার যোগাযোগ হয়ে গেল। আমাকে কিন্তু কেউ আর আটকাইতে পারে নাই, আমার অটো হয়ে যাবে। এবং আমি দেখলাম যে এই বিজনেসটা আমার যদি লিমিটেশন আছে, বাট এই বিজনেসটা যারা বুঝে তাদের জন্য খুব সহজ, আপনাদের জন্য সহজ। আমি কিন্তু একটা গাইডলাইনের মধ্যে আটকানো, আমি গভর্নমেন্টের বাইরে যাইতে পারবো না। এখন যদি আমাকে, ওই সময় কিছুদিন আমি ছুটিতে ছিলাম বলে আমি এই প্রোগ্রামগুলো করতেছি, এখন কিন্তু আমি যাইতে পারবো না। এখন গভর্নমেন্ট আমাকে যেতে দিলে আপনার একদম পিএম পর্যন্ত, অর্থাৎ উপদেষ্টা পর্যন্ত আমার পাশের জন্য যাইতে হবে। এখন আমি যে কোনো আজকে শুক্রবার আপনাদের প্রোগ্রাম নিতে আসছি, কিন্তু অন্যদিন তো আমি আসতে পারবো না, কারণ আমি গভর্নমেন্টের চাকরি করি।
আমার কথা বোঝা গেছে? Yes. তো এখন কথা হচ্ছে কিন্তু আপনার জন্য ফ্রি, আপনারা সারাদিন কাজ করতে পারেন। তো আমি বলছি যে না আমার 5 বছর চাকরি আছে, 5 বছর পরে আই এম ফ্রি, তখন আমি 100% ডিএক্সএন এর কাজ সারা ওয়ার্ল্ডে করতে পারি। এখন দরকার আমি না সিঙ্গাপুরে, ওখানে রয়্যাল ক্যারিবিয়ান সাইডে সকালবেলায় যখন জিমে গেছি, জিমে যাওয়ার পরে এক মহিলার সাথে পরিচয় হলো। মহিলার সাথে পরিচয় হলো, সে বাড়ি কোথায় বসে বলছে স্পেনে, বার্সেলোনাতে বাসা, বাট থাকে কোথায়, থাকে হচ্ছে কানাডাতে। বললাম কেন কানাডাতে থাকো? বলছে ওখানে আমার বিজনেস টিম ডেভেলপ হচ্ছে, এই জন্য কানাডায় থাকে। তো বললাম যে তুমি রয়্যাল ক্যারিবিয়ান এই ক্রুজের শেষে তুমি কি বার্সেলোনাতে যাবা না কানাডায় যাবা? বলছে না অস্ট্রেলিয়ায় যাবো। বললাম অস্ট্রেলিয়া যাবা কেন? বলছে অস্ট্রেলিয়া আমার নতুন টিম ডেভেলপ হচ্ছে, এই জন্য আমি অস্ট্রেলিয়া কিছুদিন থাকবো। তার মানে ডিএক্সএন করে তারা কি করতেছে, সারা পৃথিবী ওদের কাছে কোনো বিষয় না, সারা ওয়ার্ল্ড ওদের কাছে কোনো বিষয় না। এরপরে সিঙ্গাপুরে আমার একটা সেমিনার ছিল, আমরা ওই এইভাবে করছিলাম যে ক্যারিবিয়ান ক্রুজ শেষ করে সিঙ্গাপুরে একটা সেমিনার করব। এখন সেমিনারে যায় ডিএক্সএন অফিসে যা দেখি ওই মেয়েটার ভাই আসছে, ওর বাবা মা আসছে, আরো পুরা টিম ধরে আসছে। আমি চিন্তা করলাম যে আমি যখন কোয়ালিফাই হই, যে পরিমাণ পিভি দরকার, এটা করতে আমার কষ্ট হয়ে গেছে। আমি যদি আমার বাবা মাকে নিতে চাই, তার মানে আমার আরো 2-3 গুণ পিভি লাগবে। আমার মিসেসকে নিতে গেলে ডবল হতে হবে, আর বাবা মাকে নিতে গেলে 4 গুণ হতে হবে। তার মানে এত পিভি ওদের হয়ে যায় যে পুরাটা হয়ে যায়, কারণ ওদের পিভি হয়ে আরো বেঁচে যায়। আমার কথা বলতে, কারণ ওরা ফুল টাইম ডিএক্সএন করে, ফুল টাইম ডিএক্সএন করার কারণটা, তার মানে লাইফস্টাইল পুরা চেঞ্জ হয়ে গেছে ওদের। এবং আরো মজার ব্যাপার, ওরা 12 তলা থেকে 16 তলা পুরো ছিল অ্যাপার্টমেন্ট। আমরা তো সিঙ্গেল রুমে ছিলাম, ওরা ছিল অ্যাপার্টমেন্ট, 2 রুমের 3 রুমের অ্যাপার্টমেন্ট। ওরা ওইসব অ্যাপার্টমেন্টে উঠছে। আমার কথা বুঝছেন? লাইফস্টাইলটাই মানে চেঞ্জ। এই জন্য বললাম যে ডিএক্সএন আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস আনতে পারে। কিভাবে? নিজে প্রথমে সুস্থ থাকবেন, আর সুস্থতা দাওয়ার যদি আপনি আশেপাশে ভালো মতো পৌঁছাইতে পারেন। এই যে পেস্টের দরকারটা কি, এত দামি একটা পেস্টের যেটার দাম 1000 টাকা, 1000 টাকা। একবার দাঁতের ডাক্তারের কাছে গেলে, আমার কাছে একটা বুয়া আসে এই পেস্ট কেনার জন্য, মাঝে মাঝেই আসে। তেমন যে এত দামি পেস্ট আপনি কেন ব্যবহার করেন? কয় ডাক্তার সাহেব, দাঁতের ডাক্তারের কাছে একদিন একটু খোঁচা দিলেই 500 টাকা নেয়, তাহলে 2 দিন গেলে আমার 1000 টাকা যাইতেছে। মানে আমার একটা পেস্ট আমি 2 মাস ব্যবহার করতে পারি, আমার দাঁতের ডাক্তারের কাছে যাইতে হয় না। আমার কথা বুঝতে পারছেন? লাভ না লস বলেন তো দেখি? তাহলে এটা উনি বুঝছেন বলে উনি আসেন, ওনাকে শিক্ষার দরকার নাই, উনি কিন্তু বুঝছেন যে আমার কোনটা ভালো। তাহলে এই বুঝাটা যদি আপনি বুঝাইতে পারেন, প্রথম কথা বুঝার আগে সেজন্য ইউজ করতে পারে, ইউজ করতে পারে। এর খারাপ ইউজ আছে। খারাপ ইউজ কি? আপনি যদি বেশি পরিমাণে মাথায় মুখে দেন, তাহলে এটা আলসারেশন করে ফেলবে। এটা দিতে হয় অল্প পরিমাণে। যদি মুখে আপনি ব্যথা হয়, অল্প একটু যা টাচ করে একটু লাগান, দেখবেন যে ব্যথা কমে গেছে। বেশি করে লাগাবেন তো ক্ষত তৈরি করে ফেলবে। বলছে ডাক্তার লাগাইছিলাম, পরে মুখে এত ক্ষত হয়েছে আমি কয়েকদিন খেতেই পারি নাই। কতটুকু? এতটুকু লাগাইছিলাম। বলছে এতটুকু লাগানোর জিনিস, সামান্য একটু টাচ। আমার কথা বুঝতে পেরেছেন? মুখে যে জ্বর ঠোসা হয় না, ফিভার ব্লিস্টার হয়, এটা নিজের না হলে বুঝতে পারেন। আমার এক সিঙ্গাপুরে একটা প্রোগ্রাম, আমার রাত্রে খুব এদিকে খুব তাড়াহুড়া, দেখি সন্ধ্যা এয়ারপোর্টে যেদিকে এখানে ফিরার কাল পরের দিন প্রোগ্রাম, তাহলে মুখে একটা ব্লিস্টার থাকে, খারাপ লাগবে। আমি প্লেনের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি, সকালবেলায় ওখানে যাই একদম কিছু নাই, মিলাই গেছে। আপনি লাগান একবারে, 1 টাচে এটা ঠিক হয়ে যায়। এই ধরনের মুখে ক্ষত হয় না, ছোট ছোট অ্যাপ্তি হয়, খুব ব্যথাদম। আপনি একবার লাগাবেন, সিঙ্গেল 1 টাচ। বলছে 1 টাচ সামান্য একটু লাগান, দেখবেন যে 1-2 ঘন্টার মধ্যে ওটা রিকভারি হয়ে গেছে। এত ভালো জিনিস, এর উপকারিতা। প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমি উপকার আপনাদের বর্ণনা করতে যাই, তাহলে দেখবেন যে এর উপকারটা কিরকম। কিন্তু এটা প্রপার ইউটিলাইজেশনটা লাগবে। যদি প্রপার ইউটিলাইজেশন করেন, এখান থেকে প্রচুর মানে রেজাল্ট পাবেন, এবং আপনার যারা কনজিউমার তারাও রেজাল্ট পাবে। আর এখান থেকে যদি আপনারা তৈরি করতেন, ফার্স্ট কাজ হচ্ছে টিম তৈরি করা। ভালো করে টিম তৈরি করবেন, বেশি না, আপনার একটা টিম দেখেন যে কি বিস্ফোরণ তৈরি করতে পারেন যদি এরকম ভাবে সঠিক এবং সঠিকভাবে এর ডাটা এবং তথ্য উপকারিতা সঠিকভাবে প্রেজেন্ট করা। আমার কথা বুঝছেন? জোর করে কাউকে 10,000 টাকার না 50,000 টাকার প্রোডাক্ট জোর করে কিনাবেন না, এটা হচ্ছে একটা জুলুম। কারোর সাথে জুলুম করতে যাবেন না, কাউকে দিয়ে কোনো জুলুম করাবেন না। সবাইকে উপকার বোধ করতে দেন। যে আপনারা স্বাস্থ্য উপকার বোধ করেন, আপনি 5 জনকে দাওয়াত দেন, আপনার আশেপাশের লোকদেরকে দেন, দেখেন বিজনেস আপনার অটো চলে আসবে। আর জুলুম আসলে পরবর্তীতে আপনার উল্টা কথাবার্তা বলবে, আপনার বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন নিয়ে আসবে। এই জন্য ডিএক্সএন এর কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে হেলথ, সেকেন্ড কাজ হচ্ছে ওয়েলথ, হচ্ছে বাই প্রোডাক্ট। এটার জন্য আপনার পেরেশানি নাই, এটা অটো চলে আসবে, বাট আপনাকে সঠিকভাবে সেই প্রেজেন্টেশনটা করতে হবে। তো ধন্যবাদ। আজকে দীর্ঘ সময় আমি শুরু করেছি 11:30 থেকে, এখন প্রায় 2 ঘন্টা।
একটা সেশন আপনার সাথে থাকার জন্য। যদি এখান থেকে আপনাদের কোনো উপকার হয় আমি নিজেকে ধন্য মনে করবো যে আপনারা এখান থেকে কিছু শিখেছেন। ডিএক্সএন এর কথা বারবার বলছি আমি। ডিএক্সএন এটা একটা এত ভালো প্ল্যাটফর্ম। আমি ডাক্তার লিম শিওরদিনের সাথে খুব ক্লোজলি থেকেছি, খুব ক্লোজলি। এই যে ক্রাউন অ্যাম্বাসিডর সামিট হয়েছে 2023 সালে, এখানে কিন্তু প্রায় 7 দিন আমি ডাক্তার লিমের সাথে একসাথে থেকেছি, একসাথে খাইছি, একসাথে এক টেবিলে বসে বসে খাওয়া। so much talented, so much memorized লোক। সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত নন স্টপ, কখনো বলে না যে টায়ার্ড হয়েছে। কাজ করছে এক টিমের সাথে কাজ করছে। বিভিন্ন ভাষার লোক, বিভিন্ন ভাষার দোভাষী নিয়ে কথা বলতে হয় ওনাকে। আমার কথা তো সরাসরি বাংলা উনি বুঝেন না, কিন্তু আমার সাথে উনি কথা বলছেন। তা আমি ওনাকে ওনার মেমোরির কথা বলছিলাম। এই যে আমাদের পেস্ট পাচ্ছেন, এই পেস্ট নিয়ে খুব ঝামেলা ছিল তখন 23 সালে। তা আমি ওনাকে দেখা করতে গেলাম, কিন্তু আমার আইএমডি আমাকে দেখা করতে দিবে না, বলে স্যার খুব ব্যস্ত। তো বললাম যে ব্যস্ত হলেও যাবো, কারণ উনি আমাকে যাইতে বলছেন। তারপরে গেলাম, দেখলাম পাকিস্তান, ইন্ডিয়া, এরকম কয়েকটা দেশ মিটিং হচ্ছে। আমি ওনার এখানে বসেই আছি, একের পর এক চলছে। তারপরে আমার আইএমডি আমাকে টেকনিক্যালি, সে চায় না যে ইন্ডিয়া মালয়েশিয়ান পেস্টটা আসুক, আমি বুঝতে পারলাম এটা। টেকনিক্যালি সে বললো যে ডক্টর খুব টায়ার্ড হয়ে গেছে মনে হয়, এখন এটা না বলাই ভালো, আমি পরে আর এক সময় বলবো। তার মানে আমাকে এখান থেকে নিয়ে আসবে। কিন্তু আমি ওনার রুমে চলে গেছি, তো ওনার রুমে বসে আছে অনেক সময় ধরে। তো উনি দেখি সন্ধ্যার দিকে নাস্তা করতেছিল, আমাকে দেখে ফোন দিচ্ছে, তুমি কি তোমার রুমে আছো না বাইরে? বললাম যে আমার রুমে। আমি থাকতাম যে ফ্লোরে, তার নিচের ফ্লোরে হচ্ছে আমাদের খাবার রুম আছে। দেখি ডাক্তার লিম উনি খাবার নিয়ে বসে আছে, বলছে ওই সময় গেছি যে আমি তোমাকে কথা বলতে পারি নাই। হ্যাঁ, কি ব্যাপারটা বলো। তখন আমি তাকে বললাম যে আমরা বাংলাদেশে এত বছর ধরে কাজ করছি, এই কাহিনী, এই পেস্ট আসছে মানে ইন্ডিয়ান পেস্ট, আমার বাংলাদেশি পেস্ট, বাংলাদেশের লোকজন এই পেস্ট ব্যবহার করে অভ্যস্ত, এইটা ব্যবহার করে অভ্যস্ত না, যার জন্য তারা কমপ্লেইন করছে। তোমার ওই পেস্টটা খারাপ এটা আমি বলি নাই, ওটা ভালো, বাট তারা এই ফ্লেভারটাতে অভ্যস্ত। তুমি আমার এখানে ডাম্পিং করো, আমার বিজনেসে তো কোনো হ্যাম্পার না হয়। ডাক্তার লিম এমন খেপলো, মুহূর্তের মধ্যে দেখলো সব সিস্টেমকে ডাকি নিয়ে আসলো যারা এই কাজগুলোর সাথে রিলেটেড, নিয়ে এসে বললো যে বাংলাদেশে ডাম্পিং করো, এর পরিমাণ ডাম্পিং করো যেন পেস্ট এবং এটা যেন কমতি না হয়। এবং ওই দিনেই তার ওই পেস্ট যে আসছে, এখন কিন্তু আমাদের পেস্টের কোনো অভাব, উনি বলছেন যে এটা কখনো সমস্যা হবে না ততক্ষণ পর্যন্ত। এবং এই কথাগুলো আমাদের এই যে ডিমান্ড গুলো ডাক্তার লিমের কাছে পৌঁছায় না। এবং আরেকটা জিনিস, সে যে আমাকে, আমি তার রুমে বসেছিলাম কয়েক ঘন্টা তার সাথে কথা বলছে, সে কিন্তু নাস্তার টেবিলে এসে আমাকে ডেকে নিয়েছে, তুমি চলে আসো, এখন কথা বলি, এখানে লোকজন কম আছে, কথা বলি। এই যে তার কিন্তু সে বলছে ইউর ক্রাইং ইজ মাই ক্রাইং, কারণ ইউর ফ্যাক্টরি আমার ফ্যাক্টরি, মানে আমি বলছি এটা আমার ফ্যাক্টরি, বলছে তোমার ফ্যাক্টরি মানে আমার ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি মানে তোমার ফ্যাক্টরি। তোমার ফ্যাক্টরি যদি কোনো সমস্যা হয় সেটা আমারও সমস্যা। তোমার যে প্রবলেম হবে সেটা তুমি সরাসরি, কারণ ওনার কাছে তো কথাটা যাইতে পারে না ওইটুকু পর্যন্ত। আপনি এখান থেকে কান্ট্রি ম্যানেজারকে বলবেন, কান্ট্রি ম্যানেজার আইএমডি কে বলবে, আইএমডি আর আইএমডি কে বলবে, তারপরে ওখানে যে এসকিউ তে বলবে, তারপরে ওনার কাছে প্রসেস হয় যেতে তো কথা আর কথা থাকে না। আমার কথা বুঝতে পারেন, আপনার কথা কিন্তু অদ্ভুত পর্যন্ত যায় না। তা আমি ওই কয়েকদিন ওনার সাথে থেকে দেখলাম যে উনি সো মাচ জেন্টল, এবং উনি সাদাসিধা মানুষ, উনি কোনো পেঁয়াজ কিচ্ছু বুঝে না। স্ট্রেট কাট বলবেন যে আমার এই প্রবলেম, উনি সাথে সাথে সলভ, এটার জন্য কোনো লাগবে না। এই জন্য আমরা বলছি যে আমরা যেহেতু আমি ফ্যাক্টরি পেয়েছি, কিন্তু আমাদের কিছু সমস্যা হয়েছে, আলহামদুলিল্লাহ এগুলো আমরা সলভ করতে পারবো, এবং আমাদের লেভেল আছে সলভ করার মতো, যেহেতু আপনাদের টাউন অ্যাম্বাসেডর আছে। উইদাউট এনি মিডিয়া ছাড়াই আমরা ওনার সাথে কথা বলতে পারি, যে কোনো মিডিয়ার দরকার নাই, আমরা সরাসরি ওনার সাথে কথা বলতে পারি, যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি। সুতরাং আপনারা কাজ করেন, এবং সবচেয়ে বড় কথা যে উইথ ইথিক্সে কাজ করবেন, যেখানে ডাক্তার লিমের কিন্তু ইথিক্স খুব কড়া ইথিক্স, উনি কাউকে মানেন না। আমি একটা ঘটনা বলে শেষ করি আজকে। সুনীল নামে এক ভদ্রলোক ছিলেন, উনি নাকি কোটি টাকার মতো বোনাসও পেতেন। উনি একটা অন্যায় করছেন, অন্যায় করার পরে ডাক্তার লিম ওনার আইডি কেটে দিয়েছে, সাক করে দিয়েছে। সুনীল কোটি টাকা যার বোনাস আসে, সে যদি এই টাকা ভারত করে বন্ধ হয়ে যায়, ডাক্তার লিমের পা চাপে ধরছে যে আপনার ছোট ভাই হিসাবে এবারকার মতো আমাকে মাফ করে দেন। বলছে ইয়েস, তুমি কুল হও, ঠান্ডা হও। আই গো টু মালয়েশিয়া, আই ডিসকাস উইথ মাই ফাদার। আমি আমার বাবার কাছে যা জিজ্ঞেস করি তার কোনো ইডিয়েট কোনো সন্তান আছে কিনা, যদি থাকে তাইলে সে যদি বলে তাহলে মাফ করে দিবে।
এরকম সত্য যদি আমাদের কোনো ফল্ট পাই উনি কিন্তু কোনোভাবেই মার্সি করবেন না, করেন না। আমার কথা বোঝা গেছে? সুতরাং আমরা ফার্স্ট যখনই কাজ করব ইথিক্স জানবো, এর রুলস কি, রেগুলেশন কি, আর রুলস অনুযায়ী আগায় যাব। আমাদের সাথে ডিএক্সএল সবসময় সহযোগিতা করবে সব জায়গায়। আমরা আমি তো প্রায় ধরেন 11 সাল থেকে আজকে কত 25 সাল, কত বছর, 14 বছর, 14 বছরে অনেক স্ট্রাগল দেখেছি, যে ডিএক্সএল এর পাওয়ার দেখেছি কি রকম পাওয়ার। 16 সালে একবার একটা প্রোগ্রামে গিয়েছি, আমার সাথে ডক্টর ছিল, আমার প্রায় 10-12 জনের একটা টিম ছিল। তখন মালয়েশিয়া ইমিগ্রেশনে খুব ঝামেলা হচ্ছিল। আমি তখন যে কান্ট্রি ম্যানেজার ছিল তাকে আমি বললাম যে এরকম ঝামেলা হচ্ছে, তুমি আমাদেরকে স্পেশাল একটা দাও, চিঠি দাও, যে চিঠিটার সিসি থাকবে, বাংলাদেশ এয়ারপোর্ট থাকবে, মালয়েশিয়ান এয়ারপোর্ট থাকবে, আমাদের কাছে থাকবে, একই চিঠির মধ্যে সবার কাছে কপি থাকবে। আমরা যখন প্লেন থেকে নামার সাথে সাথে দেখি যে অনেকগুলো পুলিশ প্লেনে চলে গেছে। ওখানে যায় বলছে যে বাংলাদেশি যারা ডেলিগেট আসছো তোমরা পাসপোর্টগুলো দাও। পাসপোর্টগুলো দিলাম, দেওয়ার পর ওরা লাইনে না দাঁড়িয়ে ওই যে ওখানে থানা আছে সাইডে, আপনারা গেছেন কিনা মালয়েশিয়াতে, ওই থানার ওখানে সোফা আছে, ওখানে আমাদের বসতে বললো, আর পাসপোর্ট নিয়ে ভিতরে গেল। প্রায় 3 ঘন্টার মতো আমরা বসে আছি, কিন্তু পাসপোর্ট আর দেয় না। এর মধ্যে তখন মনে হয় শেষ রাতের দিকে, ভোর রাতের দিকে, তখন একজন আবার আমাদের একজন ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছে। কন্টিনিউটা বলছে যে তোমরা হইচই করো না, আমরা দেখছি কি হয়েছে। এর মধ্যে ডাক্তার লিম দেখি মেসেজ পাঠাইছে, হু আর দ্য ইডিয়ট পুলিশ অফিসার ডিউটি হ্যাজ সিন, যে কোন ইডিয়ট পুলিশ অফিসার এখানে ডিউটি করে আমি দেখতেছি। সাথে সাথে আমরা ওইটা দেখতেছি ডাক্তার জেগে আছে এবং এই মেসেজটা তার দেখছে এবং পড়ছে যে আমরা তার গেস্ট ওখানে বসে আছি। পরে দেখি পুলিশটা সব ইমিগ্রেশনে সিল দিয়ে আবার ওই দিক দিয়ে বের করে দিচ্ছে, আমাদেরকে আর লাইনে দাঁড়াইতে দিল না, বললো যে স্যার আপনারা চলে যান। এখন আমাদের ড্রাইভার গাড়ি অফিস থেকে নিতে আসছে, সে বলছে তোমাদের কি সমস্যা হয়েছে, তোমাদের যে পুলিশ এখানে আটকায় রাখলো 3 ঘন্টা, আমি তো 3 ঘন্টা আগে আসছি, তোমাদের তো এদিকে আগেই চলে আসার কথা ছিল ইমিগ্রেশন এই পার্ট দিয়ে। তো বলছে যে ওই ইমিগ্রেশনের মধ্যে একটা প্রবলেম ছিল, যেখানে অনেকগুলো ডাক্তার আছে, আবার কিছু আছে ওয়ার্কার আছে, লেবার। পাসপোর্টে কিন্তু পেশা চেঞ্জ করা যায় না, জানেন তো? পেশা চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায় তাই হবে। ওই পেশাতে ওনারা ওই শেষ রাতের দিকে যে ডাক্তার, এখন তো এডিটেড যুগ আছে, যে ওই চিঠির মধ্যে 2 জন লেবার লাগায় দিল, এটা কেন হয়েছে, এটা কি ঠিক না, এই তথ্যটা আপডেট করতে পারে। এজন্য পুলিশ ওখানে আমাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখছে। ডাক্তার লিম যখন ফোন দিছে, ডাক্তার লিম তো ইমিগ্রেশন ফোন দেয় নাই, ওদের এয়ারপোর্ট মিনিস্টারকে ফোন দিছে যে তুমি আমার গেস্টকে বসায় রাখছো কিসের জন্য? আমি যে এটা পাঠাইছিলাম তোমার এয়ারপোর্টে তো সিসি দিয়ে পাঠাইছি, ওখানে আমার এইচকিউতে চিঠি, তোমার ওখানে চিঠি আছে, কারণ আমরা যে চিঠি পুলিশের হাতেও সেই চিঠি, তাহলে ওরা আমাদের তো বসিয়ে রাখতে পারে না। পরে দেখলাম যে আমাকে পরে বলছে অল প্রোগ্রাম ক্যান্সেল, তার সব প্রোগ্রাম ক্যান্সেল করছে, বলছে যে তোমরা হোটেলে না যেয়ে সরাসরি আমার এখানে চলে আসো, আমি সব প্রোগ্রাম ক্যান্সেল করছি, তুমি এখানে মানে ওনার অফিসে যে নাস্তা করতে বললো। গেলাম ওনার ওখানে যাওয়ার পরে সে বলছে যে আমি খুবই লজ্জিত হয়েছি, তোমাদেরকে এই যে এত সময় বসে রাখছে। তখন আমাদের একজনকে বললো যে, একজন বললো স্যার আমাদের তো কোনো সমস্যা হয়নি, ওখানে খাবার ছিল, আমরা খাবার খাইছি, বসে বসে আছি। বলছে যে নো, আমি তোমাদের জন্য এখানে সেকেন্ড হোম রেডি করছি, আর তোমরা ওখানে বসে থাকবা, তোমাদেরকে কেউ এরকম ভাবে বসায় রাখবে, এটা আমার জন্য অপমানকর হয়েছে। এবং এর পরেরটা বারবার যদি কোনো মালয়েশিয়ায় ঢুকো তাহলে তুমি দেখতে পাবো আমি কি চেঞ্জ করছি। এবং আমি এর পরের যতবার গেছি আমাকে ইমিগ্রেশনে 1 মিনিটের জন্য দাঁড়াইতে হয় না, পাসপোর্ট দেওয়া ডিএক্সএল ওকে। আমার কথা বোঝা গেছে? এই জন্য বলছি যে আপনার ডিএক্সএল একটা পাওয়ারফুল কোম্পানি, এবং সারা ওয়ার্ল্ড জুড়ে পাওয়ার। কারণ মালয়েশিয়া তাকে সে কিন্তু মানে সর্বোচ্চ করদাতাদের একজন, এবং সে কি করে সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু রিমিটেন্স মালয়েশিয়ায় ঢুকে, তা মালয়েশিয়ান অর্থনীতির সাথে বিশাল ভূমিকা রাখছে। সারা ওয়ার্ল্ড থেকে, ইন্ডিয়া বলেন, যেখানে ফ্যাক্টরি আছে, যেখানে সব দেশ থেকে আসছে, এরকম কোনো। এবং আমাদের যে গত বছর যেটা 30তম অ্যানিভার্সারিতে ওদের পর্যটন মন্ত্রী আসছিল, আপনারা ওই ভয়েসটা দেখবেন। পর্যটন মন্ত্রী বলছে আমি যা করতে পারি নাই তুমি তার চেয়ে বেশি কিছু করে ফেলছো, কারণ তুমি 10,000 ডেলিগেট নিয়ে আসছো সারা ওয়ার্ল্ড থেকে। এরা কি খরচ করতেছে মালয়েশিয়ায় না? মালয়েশিয়া লাভ হচ্ছে না লস হচ্ছে? পর্যটন মন্ত্রী বলছে যে আমি তো চিন্তা করতে পারি নাই তুমি কি করে ফেলছো। আমাদের যে সাইবার ভ্যালিতে গেছেন না কেউ 2-1 জন এখানে? আমাদের যে এইচকিউ এখন নতুন এইচকিউ সাইবার ভ্যালি, আলহামদুলিল্লাহ আপনারা যাবেন, ওয়ান্ডারফুল। আমার
আজকে সময় নেই, আমরা অন্য একদিন শুধু এইগুলো নিয়ে আমার সফলতার গল্প আপনাদেরকে দেখাবো, যেটাতে আপনি কারেজ হতে পারেন। তবে এখানে একটা সফলতার মঞ্চ এটা বলবো, আপনারা কাজ করেন উইদাউট এনি মানে ঝামেলা ছাড়া, উইদাউট এনি আনইথিক্যাল ব্যাপার ছাড়া এখানে কাজ করতে পারবেন। আর প্রথম কথায় যেটা আসছিলাম, যেটা হালাল না হারাম, এইটা নিয়ে তখন আমি আটকাইছিলাম। তখন আমার তখনকার যে কান্ট্রি ম্যানেজার ছিল, তখন সাউথ সুদানে একটা প্রবলেম হয়েছিল। সাউথ সুদানের কান্ট্রি ম্যানেজার কিন্তু জেলেও নিয়ে গেছিল ডিএক্সএল এর জন্য। পরে সুলতান অফ ওমান এবং সৌদি আরবের থেকে ফতোয়া ডিপার্টমেন্ট থেকে ফতোয়া নিয়ে আসছে যে এটা কেন হালাল। আমি তখন সেই ফতোয়াগুলো সরাসরি হ্যান্ড রাইটিং ফতোয়া ফ্রম সৌদি আরবিয়া, হাতে লেখা ফতোয়া আমি সেটা পাইছি, যে দেখছি এটা হালাল এবং হালাল এবং হালাল। মানুষের কল্যাণের জন্য ডিএক্সএল এর প্রত্যেকটা পণ্য কাজ করে, আর কল্যাণের জন্য যেটা করবেন অবশ্যই এটা হালাল। আমার কথা বুঝতে পেরেছেন? আর দুই নম্বর কথা হচ্ছে যে এইটার একটা হচ্ছে মার্কেটিং প্ল্যানের মধ্যে দেখা আছে, একটা হচ্ছে উৎপাদন কস্ট আছে, আর একটা আছে বিপণন কস্ট। একটা প্যারাসিটামল বিক্রি করার জন্য বাংলাদেশের সব জেলাতে ওদের রিপ্রেজেন্ট আছে না, ওদের বেতন দেয় না, ওরা কি দেয়? প্যারাসিটামল দেয়, ওদের স্যাম্পল দেয় না, নগদ টাকা দেয়, স্যাম্পল দেয়, গিফট দেয়। মাসের শেষে পিজিআর এসবির মাধ্যমে ফেরত দিয়ে দেয়। তাহলে এটা হালাল না হারাম? আমি তো কাজ করে খাচ্ছি নাকি? এই যে আজকে আমি 2 ঘন্টা ধরে কথা বলছি, কাজ করছি না? অবশ্যই কাজ করছি। সুতরাং এটা অবশ্যই হালাল এবং হালাল, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ। এবং সৌদি আরব থেকে আমাদের এটাকে এইভাবে ফতোয়া দেওয়া হয়েছে, এবং সৌদি আরবে যদি সৌদি আরব তো সর্বোচ্চ শরিয়া মানা দেশ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ এদের কোনো সমস্যা নেই, আপনারা কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।